সো আমরা এখন লাইভে চলে এসেছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি WSF এর আজকের লাইভে। আজকের লাইভটি আমরা করছি মূলত মায়াদের মানসিক স্বাস্থ্য বা ম্যাটারাল মেন্টাল হেলথ নিয়ে। আমাদের সাথে আজকে আছেন আমাদের প্রিয় মনজিয়া মোস্তাক, সিনিয়র সাইকোলজিস্ট, এবং উনি মাকে রিপ্রেজেন্ট করছে। আমাদের সাথে আরও আছেন ডক্টর ফাতেমা মারিয়া খান, সাইকিয়াট্রিস্ট, এবং উনি আছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে। এবং আমি আছি ডক্টর ফতি, এবং আমি WSF এ কাজ করছি। আমরা সবাই জানি যে মাতৃত্বকালীন সময়টি সকল নারীর জীবনে একটি গুরুত্বপূর্ণ সময়, এবং গর্ভকালীন সময়ে বা মা হয়ে যাওয়ার পরে আমাদের আসলে অনেক শারীরিক এবং মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়। বা যেটা হয় যে বেশিরভাগ সময়ই আমরা শারীরিক ব্যাপারগুলো খেয়াল রাখলেও ভুলে যাই মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে। আর এই মুহূর্তে আমরা সবাই একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি করোনা ভাইরাস প্যান্ডেমিকের জন্য। আর এই সময় যারা এখন এক্সপেক্টিং বা নতুন মা হয়েছেন তাদের জন্য এই সময়টা ভীষণ ভীষণ কঠিন। এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যখন গর্ভকালীন সময়ে প্রায় 18% নারীরা বিষণ্ণতায় ভোগে, যেটাকে আমরা অ্যান্টিনাটাল ডিপ্রেশন বলি। আবার সন্তান জন্ম হওয়ার পরেও যে পোস্টপার্টাম পিরিয়ডটা থাকে ওখানেও দেখা গেছে যে 1000 নারীদের বা 10% মায়েরা হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায়। আর যেহেতু এখন একটা ক্রাইসিস পিরিয়ড চলছে, সো সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই সময় প্রেগন্যান্সি রিলেটেড ডিপ্রেশন আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে। সো এই আমরা বুঝতেই পারছি যে এই ম্যাটারাল মেন্টাল হেলথ নিয়ে কথা বলাটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আসলে আজকে আমরা সবাই একসাথে হয়েছি আপনাদের সাথে কথা বলার জন্য। আপনারা চাই ইতিমধ্যে আমরা অনেকগুলো কোয়েশ্চেন্স হচ্ছে নিয়ে নিয়েছি আমাদের গ্রুপ মেম্বারদের কাছ থেকে, WSIF এবং মমিটক বাংলাদেশ থেকে। সো আমার কোশ্চেন আনসার পর্ব শুরু করার আগেই আমি পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে আরেকজন এক্সপার্ট প্যানেলে জয়েন করেছেন, মিস শারমিন ইসলাম অন্তর। হি ইজ রিপ্রেজেন্টিং এ হিউজ মাদার্স কমিউনিটি মমিটক বাংলাদেশ, এবং শি ইজ আ মাদার হারসেলফ। সো আমরা আজকে আমাদের এক্সপার্ট প্যানেলটা এমন ভাবে তৈরি করেছি যেখানে আসলে আমরা যেখানে সাইকোলজিক পার্সপেক্টিভটা তুলে ধরতে পারি, এবং ক্লিনিক্যাল ব্যাপারটা সম্বন্ধে কথা বলবেন ডক্টর ফাতেমা, এবং একজন মা হিসেবে শারমিন আপু কথা বললেন যে ওনার নিজস্ব এক্সপিরিয়েন্স থাকে, এবং যেহেতু উনি অনেক মাদেরকে নিয়ে একটা কমিউনিটি তৈরি করেছেন, সো ওনার পার্সপেক্টিভ নিয়েও থাকবে। এবং আমি যেহেতু গবেষণা করি এবং আমিও যেহেতু মেয়েদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি, সো আসলে সবকিছু মিলে আজকে আমি আশা করছি যে আমাদের এই সেশনটা খুবই লাইক বেনিফিশিয়াল হবে। সো আপনারা কিন্তু কোয়েশ্চেন আমাকে করতে পারেন। সো এখন শুরু করছি। মনজিয়া, তুমি যদি কিছু বলা শুরু করো যে আজকে লাইভ সেশনটা কেন ইম্পর্টেন্ট আমাদের নারীদের জন্য। মনজিয়া, শুনতে পাচ্ছ? আমাকে শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে এখন। হ্যাঁ, ওকে। সো হ্যাঁ, ধন্যবাদ WSIF-এ আমাকে আজকে সুন্দর একটি প্রোগ্রামে আমাদেরকে তো আমি কথা বলবো, তার আগে আমি একটু মায়ের সম্পর্কে জানাতে চাচ্ছি যে যেহেতু আমি মায়ের মনজিয়া, তোমার একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, তাহলে কি মারিয়া আপু কথা বলবেন? আচ্ছা, আমি মারিয়ার কাছে যাচ্ছি, বাট এর আগে একটু অনুরোধ করবো যাতে আমরা সবাই যারা কথা বলছে না তারা একটু মিউট করে রাখি। শারমিন আপু যদি আমরা মিউট করে রাখি। হ্যাঁ, আচ্ছা। ডক্টর ফাতেমা মারিয়া, তুমি নিজেও একজন মা, এবং তুমি অনেকদিন কাজ করছো এই ক্লিনিক্যাল সাইকিয়াট্রিতে। সো তুমি যদি তোমার এক্সপিরিয়েন্স থেকে কিছু বলো যে এই আজকের সেশনটা কেন গুরুত্বপূর্ণ সব নারীদের জন্য। এই বিষয়টি আসলে আমরা যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো, বিশেষ করে যেটি হচ্ছে ডিপ্রেশন নিয়ে আমরা কথা বলবো, এবং স্পেশালি আমরা কথা বলবো হচ্ছে যে নারীরা আসলে মা হয়েছেন
সদ্য, এবং তাদের ক্ষেত্রে হচ্ছে কি কি ধরনের মানসিক প্রবলেম হয় আসলে পোস্টপার্টাম অবস্থায়, অথবা একটা বাচ্চা প্রসব করার পরে পরবর্তী অবস্থায় একটা মা কি ধরনের বিভিন্ন ধরনের স্ট্রেসফুল ইভেন্টস, অথবা তার আসলে তার মুডের উপর, অথবা তার ইমোশনের উপর, অথবা তার পুরো বায়োলজিক্যাল মানে যে অ্যাকশনস গুলো রয়েছে, নর্মালি যে ফিজিওলজিক্যাল অ্যাকশন, সেগুলোর উপর কি কি ধরনের প্রভাব ফেলতে পারে, সেগুলো নিয়ে আমরা স্পেশালি আজকে কথা বলবো। যেহেতু আমি সাইকিয়াট্রিস্ট এবং আমি মনোরোগ বিশেষজ্ঞ, তো আমি স্পেশালি হচ্ছে আমরা কথা বলবো যে আসলে আমাদের মেন্টাল হেলথ নিয়ে। তো যেহেতু হচ্ছে আমাদের আজকের সবাই কিন্তু, যারা দর্শক আমাদেরকে দেখছেন, তারা স্পেশালি সবাই কিন্তু মেয়ে, এবং হচ্ছে তারা কিন্তু আজকে এই বিষয়টা কিন্তু জানতে যাচ্ছে সবাই আসলে যে এই বিষয়টি হচ্ছে আসলে পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে কথা বলবো আমরা কিছু, পোস্টপার্টাম ব্লু নিয়ে কথা বলবো, এবং পোস্টপার্টাম সাইকোসিস নিয়ে কথা বলবো। তো ডিপ্রেশন অথবা বিষণ্ণতা জিনিসটা কিন্তু আমরা সবাই কিন্তু জেনেছি, যেটা কলি বলেছেন 18% পিপলস আর সাফারিং ফ্রম এনি কাইন্ড অফ ডিপ্রেশন ইন হার হোল লাইফ, এনি কাইন্ড, এটা যে কোনো ইভেন্টস এর কারণে হতে পারে, সে কোনো না কোনো তার পর্যায়ে সেরকম ডিপ্রেশনের অথবা বিষণ্ণতা রোগের কিন্তু সে সম্মুখীন হয়েছে। তো যে জিনিসটি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, স্পেশালি মেয়েদের মেন্টাল হেলথ যখন আমরা বিবেচনা করি, তো সেক্ষেত্রে হচ্ছে যে একটি মেয়ে যখন তার রোল চেঞ্জ হয়, একটি মেয়ে থেকে যখন সে স্ত্রী হয়, স্ত্রী হওয়ার পরে হচ্ছে পরবর্তীতে মা হয়, তখন তার হচ্ছে মেন্টাল হেলথটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। তো সেক্ষেত্রে হচ্ছে যে ডিপ্রেশনটা নর্মালি হয়, তাকে আমরা নর্মালি বলি হচ্ছে আসলে পোস্টপার্টাম ডিপ্রেশন। তো এই পোস্টপার্টাম ডিপ্রেশন আমরা আরো আলোচনা করব, যেটা হচ্ছে নর্মালি আমরা বলি যে হচ্ছে একটা বাচ্চা প্রসব করার পরে, যেটা হচ্ছে ইউজুয়ালি 2 উইকস এর মধ্যে তার কিছু বিষণ্ণতা জনিত কিছু লক্ষণ আমরা দেখতে পাই, যেমন কিছু হয়তো বা ক্রাইং স্পেলস, খুব কান্না পায়, বাচ্চাকে টেক কেয়ার করতে পারে না, খুব ইরিটেবল থাকে, ঘুম হয় না। এবং এটার সাথে সাথে হচ্ছে যে আরেকটা টার্ম আমি বলবো, যেটা নর্মালি একটি মেয়ে বাচ্চা প্রসব করার 2 সপ্তাহের মধ্যেই করতে পারে, সেটা হচ্ছে আমাদের পোস্টপার্টাম ব্লু। তো আমরা ডিপ্রেশন তখনই বলবো যখন হচ্ছে একটি মানুষ পোস্টপার্টাম ব্লুটাকে হচ্ছে কাটিয়ে উঠতে পারে না। আফটার 2 উইকস যখন হচ্ছে তার ডিপ্রেশন সিমটমস গুলো যখন পারসিস্ট করে, তখনই হচ্ছে আমরা একটা মানুষকে ডিপ্রেশন বলি, পোস্টপার্টাম ডিপ্রেশন। কিন্তু যেটা হচ্ছে ইউজুয়ালি আমরা দেখি যে, দেখা গেছে যে আমরা যদি 100 ভাগ করি, তো সেক্ষেত্রে দেখা যায় যে 80% এনি মাদার আফটার হ্যাভিং দ্য বেবি, তো তাদের ক্ষেত্রে দেখা গেছে পোস্টপার্টাম ব্লু, যেটা আসলে আসলে ডিপ্রেসিভ সিমটমস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। যেমন হচ্ছে অনেক সময় দেখা যায় যে বাচ্চাকে ফেলে দিতে চাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে খুব বেশি কান্না করছে, খুব বেশি ইরিটেবল হচ্ছে, ডিপ্রেস থাকছে। তো সেটা হচ্ছে আসলে যেটা হচ্ছে নর্মালি একটা বাচ্চা যখন গর্ভধারণ, আমরা জানি 9 মাস, আমরা এবং হচ্ছে 10 মাস পর্যন্ত একটি বাচ্চা কিন্তু মায়ের সাথে থাকে, মায়ের পেটেই থাকে। তো যখনই হচ্ছে হঠাৎ করে হরমোনাল একটা ড্রপ হয়, অথবা বাচ্চাটা হচ্ছে ভূমিষ্ঠ হয়, তখন তার কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, হরমোনাল চেঞ্জ হয়, কিছু হচ্ছে বায়োলজিক্যাল চেঞ্জ হয়। এটার সাথে সাথে হচ্ছে তার এনভায়রনমেন্টাল কিছু চেঞ্জ হয়, এক্সট্রা কিছু প্রেশার আসে। তো সেই জিনিসগুলো হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের এই মেন্টাল হেলথকে অথবা এই পোস্টপার্টাম ব্লুকে নর্মালি হচ্ছে ত্বরান্বিত করতে হেল্প করে। তো আমরা এটা আসলে আরো ডিটেলস এ কথা বলবো, এবং আমরা ডিটেলস এ কথা বলবো, ফাতেমা রাইট? আবার আসবো। আচ্ছা, আমার কিছু আমাদেরকে দর্শক বলছেন যে আমাদেরকে ঠিক মতো শুনতে পাওয়া যাচ্ছে না। তো তোমরা যদি আমাকে কিছু জানাও যে আসলে এখন আমাদেরকে শুনতে পাওয়া যাচ্ছে কিনা, তাহলে আমাদের জন্য কথা বলাটা সুবিধা হবে। ধন্যবাদ ফাতেমা, তুমি খুব সুন্দর করে শুরু করেছো। মনজিয়া, তুমি যদি কিছু বলতে চাও। আচ্ছা, সো আপু খুব সুন্দর করেই বলে দিয়েছেন অনেকটুকু। তো আমি একটু জাস্ট আমি বলবো যে, আমি যেহেতু মাইকে রিপ্রেজেন্ট করছি, আমাকে শোনা যাচ্ছে তো এখন বলি আপু? ওকে। সো আমি যেহেতু মায়াকে রিপ্রেজেন্ট করছি, আমি পোস্টপার্টাম ডিপ্রেশনের জায়গাটাকে কেন্দ্র করে বলবো যে আমরা মায়াকে অনেক ধরনের কোয়েশ্চেন পাই এই পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে, যেটা আপু অনেক ধরনের এক্সাম্পল দিল যে বেবির সাথে বন্ডিং এ প্রবলেম হয়, এবং এই যে বেবি ব্লু এবং ডিপ্রেশন, এই দুটোর ভিতরে যে ডিফারেন্স আছে আপু যেটা বললেন, এই জায়গাগুলো অনেক সময় আমরা বুঝি না, এবং যেটা হয় যে যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয়, তারপরে যে এক্সট্রা আপু যেটা বলি স্ট্রেস, এগুলো নিয়ে কিন্তু আমরা মায়াতে অনেক কোয়েশ্চেন পাই। অ্যান্ড আমি বলবো যে মায়াতে আমাদের মায়া অ্যাপে কিন্তু অনেক মাদাররাই প্রশ্ন করে থাকেন তাদের সন্তানদের ইস্যুগুলো নিয়ে, এবং আমাদেরকে রিচ করতে পারেন হচ্ছে গুগল প্লে স্টোরে গিয়ে মায়া অ্যাপটি ডাউনলোড করে নিলে, এবং সেখানে যে কোনো মাদাররা চাইলে এখানে আমাদেরকে কোয়েশ্চেন করতে পারেন। আমাদের এখানে
হেলথ মেডিকেল এক্সপার্ট যারা সাইকোসোশ্যাল এক্সপার্ট আছেন, এছাড়া লাইফস্টাইল রিলেটেড নিউট্রিশনিস্ট আছেন। সো যে কোনো প্রশ্ন করতে পারেন। স্পেশালি মায়ার কিছু সাবস্ক্রিপশন প্যাকেজ আছে, যেখানে প্রেগনেন্সির জন্য আলাদা একটি প্যাকেজ আছে, যেখানে পুরো 1 বছর ধরে একটা মা কিন্তু তার শারীরিক মানসিক ইস্যু নিয়ে আসলে কথা বলতে পারে। পাশাপাশি আমরা লঞ্চ করেছি ইনঅ্যাপ ভিডিও কনসালটেশন উইথ ডক্টর, অর্থাৎ আপনারা চাইলে ডাক্তারের সাথে আপনারা ডিজিটালি প্রেসক্রিপশন পেতে পারেন আপনাদের জন্য। তো আপু যেটা বললেন যে আপু ওমেনদের কথা বলেছেন, যদিও আজকে প্ল্যাটফর্মটা ওমেনদের, কিন্তু আমি বলবো যে মেয়েদের মঞ্জিয়ার নেটওয়ার্ক ঝামেলা করছে। আচ্ছা, আমি শিওর যে মঞ্জিয়ার কানেকশন ছুটে গিয়েছে। সো আমি যদি এখন শারমিন আপুর কাছে যাই, শারমিন আপু, যেহেতু আপনি নিজেও একজন মা এবং অনেক একটা বড় মাদার্স কমিউনিটিকে আপনি রিপ্রেজেন্ট করছেন, সো একজন মা হিসেবে আপনাকে যদি আমি জানতে চাই, আপনার কাছে জানতে চাই যে যখন আপনি ফার্স্ট বার মা হয়েছিলেন, তখন আসলে আপনার অ্যান্টিনেটাল পিরিয়ডটা যদি বলি, তখন আসলে আপনার কি ধরনের মানসিক পরিবর্তন মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে বলে আপনি মনে করেন, এবং যারা যারা আপনার কাছে জানতে চায় আপনার কমিউনিটিতে, সো নিশ্চয়ই অনেক কমন সিমটমস বা অনেক কমন কন্ডিশনের মধ্যে দিয়ে আপনি গিয়েছেন। সো আপনি যদি আমাদের জানাবেন যে কি কি সমস্যার কথা মায়েরা আপনাদেরকে বলে, বা আপনি আপনার এক্সপেরিয়েন্স থেকে যদি কিছু শেয়ার করতেন। ফার্স্টে যখন একটা মাদারহুড হচ্ছে একটা ডিফারেন্ট একটা ফেজ, হ্যাঁ, আমাদের লাইফটা পুরো কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। বিং ফ্রম আ সিঙ্গেল, মানে ফার্স্টে আমাদের যখন প্রেগনেন্ট হই, প্রেগনেন্সিতে অনেক চেঞ্জেস আসে, হরমোনাল চেঞ্জেস আসে, অনেক ইস্যুস আমরা ডিল করি, যেটা থেকে মাদার হওয়ার পরে যখন আমাদের রাত স্লিপলেস নাইটস থাকে, তখন আমার ঠিকমতো ঘুম হয় না, অনেক কিছু মিলিয়ে আর কি অনেক রকমের একটা চেঞ্জেস আসে, যেটা ডিল করতে সবাই আসলে মানে নর্মালি নিতে পারে না। অনেকে আছে অনেক ডিপ্রেশনে চলে যায়, অনেক রকমের চেঞ্জেস আসে আমাদের। আর মমি টক বাংলাদেশ একটা হিউজ একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ, ওখানে অনেক মানুষ অনেক রকমের প্রবলেম শেয়ার করে। এভরিডে আমাদের অনেক কোয়েশ্চেন্স আছে, যেমন কেউ হয়তো বাচ্চার যে কোনো জিনিস নিয়ে, বাচ্চা হওয়ার পরে যেমন রাতে ঘুমাতে পারছে না, তারপরে এই বাচ্চা কান্নাকাটি করছে, বা হঠাৎ করে কি হচ্ছে, ছোট বাচ্চা বুঝতে পারছে না অনেক কিছুই আমরা বুঝতে পারি না, বাচ্চাদের কি হচ্ছে অ্যাড্রেস করতে পারি না আমরা প্রবলেম গুলা। তখন সবাই অনেকে আসলে অনেক কিছু শেয়ার করে। আমারও এরকম অনেক প্রবলেম হয়েছে, যেটা আমার আসলে সব ফ্যামিলি মেম্বারদের অনেক হেল্প ছিল। তারপরে সবার, যেমন আমরা এই গ্রুপটা যখন ক্রিয়েট করি, হ্যাঁ, আমি গ্রুপটার মেইনলি ক্রিয়েট করার পিছনে আমার রিজন ছিল হচ্ছে, আমি মেইনলি আমার যখন বেবি হয়েছে, বেবি হওয়ার পরেই আমি এই গ্রুপটা ওপেন করি, মমি টক বাংলাদেশটা। এটা ওপেন করার পর আসলে প্রথমে আসলে এরকম ছিল না, এটা আস্তে আস্তে অনেক টাইম লেগেছে। ইট ওয়াজ 4 years ব্যাক যখন আমরা এটা স্টার্ট করি। তখন আসলে ছোট একটা কমিউনিটি ছিল, আস্তে 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 এটা অনেক বড় হয়েছে। ডেফিনেটলি এখানে আমাদের আরো অনেক অ্যাডমিন ছিল আগে, যারা অনেক হেল্প করেছে আমাদের এখানে আসলে রিচ করতে, আজকে এখানে আসতে। দেখা যায় আমাদের মানে এটা আমাদের একটা ওয়ান স্টপ সলিউশনের মতো হয়ে গেছে। আমরা অনেক অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি। তারপরে যেমন আগের দিনের অনেক ওল্ড ওয়াইফ টেলস, অনেক কিছু, মানে অনেকে অনেক কিছু বিলিভ করে আগের, যেগুলো এখন সবাই অনেক অ্যাওয়ারনেস ক্রিয়েট করে ওই জিনিসগুলো থেকে বের হওয়ার ট্রাই করছে। কিছু কিছু প্রবলেম আছে, যেমন সল্ট অ্যান্ড সুগার, হ্যাঁ, 1 বছর আগে ইন্ট্রোডিউস করা যাবে না, এটা দেওয়া যাবে না। আমরা আগের দিনের মানুষের ভিতরে এগুলো মানতো না, অনেক আগে এগুলো জিনিসপত্র যেমন সল্ট দিত, সুগার দিত, সবকিছু দিয়ে দিত। এখন অনেক কিছু আমরা এটা জানতে পারছি, হ্যাঁ, আমরা সবাই মিলে আরো কিছু মানে সব কি আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি, আমরা জানতে পারছি অনেক কিছু এরকম গ্রুপের থ্রুতে। আর আমার মেম্বারদের যেসব কোয়েশ্চেন গুলো আছে, আমরা অ্যাডমিনরা তো এটা নিয়ে ডিল করছি, প্লাস অনেক মেম্বার্স আছে আমাদের এখানে যারা হেল্প করছে, ইনস্ট্যান্ট একটা সলিউশন পেয়ে যাচ্ছে, ইনস্ট্যান্ট একটা হেল্প পেয়ে যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ শারমিন আপু। মঞ্জিয়া, তোমার কিছু বলার ছিল নাকি? কোয়েশ্চেনস গুলো চলে যাবো, আমাদের কাছে অনেক কোয়েশ্চেন চলে এসছে। আচ্ছা, আচ্ছা, আমারও কিছু কোয়েশ্চেন আছে, আমি ওগুলো বলবো, বাট যেটা হয় যে বেশিরভাগ কোয়েশ্চেন আমাদের ছিল যে যখন একটা মা যখন সে এক্সপেক্টিং, সে যখন প্রেগনেন্ট হয়,
সো তখন দেখা যায় যে তখন তাকে অনেক শারীরিক পরিবর্তনের মধ্যে যেতে হয়। তো প্রথমেই আসলে মানতে একটু আসলে কষ্ট হয় যে যে আমি হয়তো মোটা হয়ে যাচ্ছি, বা আমি হয়তো আর আগের মতো করে আমার ক্যারিয়ারটা করতে পারবো না, বা আমার ক্যারিয়ারটা ব্রেক হয়ে গেল। এবং যেহেতু অনেক বায়োলজিক্যাল চেঞ্জেস হয়, অনেক হরমোনাল ইনফ্লুয়েন্সেস হয়, তো এই জন্য আসলে তখন ওভার থিঙ্কিংটা অনেক বেশি থাকে বা কনফিউজ থাকে। সো আলটিমেটলি ইট লিডস টু অ্যান্টিনেটাল ডিপ্রেশন, যদি আসলে আমরা ঠিকমতো সেটাকে খেয়াল করতে না পারি। সো এই ক্ষেত্রে কি তোমার কোনো অ্যাডভাইস আছে কিনা ফুনজিয়া? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ নাকি তোমার নেটওয়ার্ক আবার চলে গেছে? আমি একটু, আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। মারি আপু, সরি ফাতেমা আপু বলুক, আমি আসছি। আচ্ছা, হ্যাঁ, ফাতেমা তুমি যদি কিছু বলো আর কি, অ্যান্টিনেটাল পিরিয়ডের কথা বলছি আমি। প্রশ্নটা একটু আবার করতে হবে। হ্যাঁ, যে যখন একটা মা এক্সপেক্ট করা শুরু করে, মানে প্রেগন্যান্ট হয়, তখন শুরুর দিকে যেটা হবে ফার্স্ট ট্রাইমেস্টারের দিকে সে আসলে দেখা যায় যে তার কিছু শারীরিক পরিবর্তন হয়, এবং কিছু এনভায়রনমেন্টাল বা কনটেক্সচুয়াল পরিবর্তনও হয়। বিকজ যে হয়তো যে আমি মোটা হয়ে যাচ্ছি, বা আমি আমার ক্যারিয়ারে হয়তো একটা ব্রেক পড়ে যাবে, বা আমি কি আসলে একটা ভালো মা হতে পারবো কিনা। তো এই ওভার থিঙ্কিং নিয়ে, বা বিকজ দিস ইজ এ নিউ জার্নি, তখন আসলে অনেক কিছু মানে একটু এনজাইটি হয়, বা স্ট্রেস হয়, বা একটু মুড ডিসঅর্ডার হয়। তো অ্যান্টিনাটাল পিরিয়ডের এই সময় ফার্স্ট ট্রাইমেস্টারে বিশেষ করে আসলে কিভাবে নিজেকে ভালো রাখা যায়, সেইটা তুমি তুমি যদি কোনো টিপস দিতে। আচ্ছা, খুবই সুন্দর একটি প্রশ্ন। যেটি হচ্ছে আসলে ম্যাক্সিমাম মেয়েদেরই আসলে জানার দরকার, স্পেশালি হচ্ছে যারা হচ্ছে ফার্স্ট টাইম মাদার হচ্ছে, তাদের জন্য আসলে বিষয়টি খুব বেশি জানা দরকার। এবং আসলে সবাই খুব টিপস খুঁজে যে আসলে এই টাইমটাতে কিভাবে তাড়াতাড়ি মেন্টাল প্রবলেম গুলোকে সলভ করবে। তো আমি প্রথমে আসি, যেটি হচ্ছে যে আমরা জানি যে অ্যান্টিনেটাল পিরিয়ডে যখন হচ্ছে একটি মা প্রেগনেন্ট হয় অথবা একটি মেয়ে প্রেগনেন্ট হয়, তখন তার কিছু শারীরিক এবং কিছু ইমোশনাল এবং এটার সাথে কিছু হরমোনাল চেঞ্জও হয়। তো এটা কারণ ধরুন যেটি হয় আমাদের নর্মাল, যেটি আমরা জানি মর্নিং সিকনেস হয়, যে বমি হয় অনেকের ক্ষেত্রে, অনেকে খেতে পারে না। তো যেটি ইনিশিয়ালি ফার্স্ট ট্রাইমেস্টারে যে প্রবলেম গুলো হয়, অনেকে দেখা গেছে যে অনেক ক্র্যাম্পিং হয়, পেইন হয়। তো অনেকের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার মানে যারা হচ্ছে প্ল্যান প্রেগনেন্সি তারা তো ফার্স্ট ট্রাইমেস্টার আসলে বুঝে, কিন্তু আসলে যাদের ক্ষেত্রে প্ল্যান প্রেগনেন্সি থাকে না অথবা দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি হয়, যে আনপ্ল্যান্ড হয়, তখন সেই ক্ষেত্রে হচ্ছে যেটি হচ্ছে তাদের এনজাইটির পরিমাণটা খুব বেশি থাকে। তো তারা আসলে বুঝে উঠতে পারে না সে যে এই প্রেগনেন্সিটা তারা পরবর্তীতে কন্টিনিউ করতে পারবে কিনা, অথবা যে আসলে এই প্রেগনেন্সির টাইমটাতে যে 3 মাসের সময়, যেমন হচ্ছে আমাদের যদি ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে দেখি, তখন যদি আসলে কোনো কাপল প্রেগনেন্ট হতে চায়, যদি কোনো আসলে মা হতে চায়, বাবা হতে চায়, কারণ তারা জানে যে মা অথবা বাবা যে হলে যে আসলে তাদের যে রোলটা আসলে প্লে করতে হয় এটা খুব ভাইটাল। তো সেক্ষেত্রে হচ্ছে ওদেরকে হচ্ছে যেটা হচ্ছে প্রি প্রেগনেন্ট কাউন্সিলিং প্রি ন্যাটাল কাউন্সিলিং বলা হয় এটাকে। তো তাদেরকে সেই কাউন্সিলিংটা করা হয়, যে তাদেরকে মেন্টাল মেকআপ করা হয়, যাতে তারা হচ্ছে নিজেদেরকে আসলে এই চেঞ্জের সাথে, এনভায়রনমেন্টাল চেঞ্জের সাথে, তাদের যে শারীরিক পরিবর্তন, স্পেশালি মাদের যে শারীরিক পরিবর্তন অথবা তাদের যে হচ্ছে বায়োলজিক্যাল প্রবলেম, ক্যারিয়ার ওরিয়েন্টেড যে গোলস গুলো, সেগুলো ডিটারমাইনের জন্য তাদের একটা কাউন্সিলিং করা হয়। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই যেটি হচ্ছে আমাদের ক্ষেত্রেও এখন অনেক ধরনের কাউন্সিলিং এর ব্যবস্থা আছে, সেই কাউন্সিলিং গুলো আমরা নিতে পারি। তো সেটির সাথে হচ্ছে অবশ্যই যেটি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই সময়টা যেহেতু হচ্ছে আমাদের কিছু শারীরিক পরিবর্তন হয়, আমরা খুব ফ্যাটিক থাকি, মেয়েরা খুব ফ্যাটিক থাকে, ঘুম হয় না, বমি আসে বারবার, কিছু খেতে পারে না। তো সেক্ষেত্রে হচ্ছে প্রথম জিনিসটা হচ্ছে সাপোর্ট। ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য, স্পেশালি এই টাইমটা হচ্ছে সেক্ষেত্রে পারিবারিক সাপোর্ট এবং স্পেশালি হচ্ছে হাজবেন্ডের সাপোর্টটা খুব বেশি দরকার। তো এই টাইমটাতে আসলে মেয়েরা যেটা হচ্ছে স্পেশালি আমাদের কাছে ইমোশনাল ল্যাবিলিটি নিয়ে আসে, যে অল্পতেই কান্না পায়, প্রেগনেন্ট হয়েছে কিন্তু অল্পতে তার কান্না পাচ্ছে। তো সেই সময় যদি হাজবেন্ড একটু সাপোর্টিভ হয়, হাজবেন্ড একটু ইমোশনাল যদি হচ্ছে তাকে কেয়ার করার চেষ্টা করে, স্পেশালি হচ্ছে যদি আদার্স ফ্যামিলি মেম্বার্সরা তাদের হচ্ছে যে হাউস হোল্ড যেই কাজগুলো আছে সেগুলোতে একটু হেল্প করে, এবং স্পেশালি হচ্ছে যেটা অফিসিয়াল, আমরা জানি এখন আমাদের মেয়েরা কিন্তু ঘরে বসে নেই, তারাও কিন্তু কাজ করছে বাইরে। তো সেক্ষেত্রে হচ্ছে যদি অফিসের পক্ষ থেকে যদি বস অথবা কলিগ যদি একটু দেরি করে আসে, তো সেক্ষেত্রে হচ্ছে একটু বকাঝকা না করে মেয়েটাকে আসলে প্রেগনেন্সির দরুন জিনিসটা আসলে বুঝতে চেষ্টা করে এবং তাদেরকে একটুখানি ছাড় দেয়, তাহলে কিন্তু আমি মনে করি যে তার কিন্তু মেন্টালি অনেকটুকু সাপোর্ট দরকার। তো সেক্ষেত্রে সাপোর্ট যদি হয়, তাহলে এই জিনিসগুলোকে ইজিলি কাটানো যায়। সেকেন্ড যে জিনিসটা আমি বলবো টিপস হিসাবে, আপনি কিন্তু ফার্স্ট টাইম প্রেগনেন্সিতে অথবা হচ্ছে আপনি যখন
ফার্স্ট ট্রাইমেস্টার এবং সেকেন্ড ট্রাইমেস্টার, ফার্স্ট ট্রাইমেস্টারে এক্সারসাইজ করা যায় না কিন্তু হাঁটা যায়। আপনি কিন্তু ইজিলি কিন্তু আপনি ঘরের ভিতরে হচ্ছে 10 থেকে 15 মিনিট হালকা হাঁটতে পারেন। তো যখন আপনি হালকা হাঁটবেন তাহলে কিন্তু আপনার শরীরের যে কষ্টগুলো সেগুলো কিন্তু অনেকটুকু ইজ হয়ে যাবে। এবং চেষ্টা করুন আপনি নিজের স্পেশালি এখানে পার্টনারের রোল আছে কিন্তু আপনি নিজেরও রোল আছে যে ওই টাইমটাতে হচ্ছে আমাকে পচা দেখাবে অথবা আমি খারাপ আমি মোটা হয়ে যাব এই ধরনের চিন্তা না করে আপকামিং চিন্তাগুলো করেন যে আসলে বাচ্চাটা আসলে কিরকম হবে, অথবা হচ্ছে আমি প্যারেন্ট হওয়ার পরে আসলে পরবর্তীতে আমি কি করা উচিত, সেই বিষয়গুলো যদি আপনি একটু ডিটেলস দিয়ে দেখেন অথবা এই নিয়ে যদি আসলে খুশি হতে পারেন, একসেপ্ট করতে পারেন পজিটিভলি, তাহলে আই থিঙ্ক এই প্রবলেম গুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন। থ্যাংক ইউ ফাতেমা, আই এম শিওর ইট ওয়াজ হেল্পফুল। মঞ্জু, তুমি কোনো চ্যাট করতে চাচ্ছ এটার সাথে? না, ঠিক আছে, আপু অনেক সুন্দর করে বলেছেন। নেক্সট কোয়েশ্চেনটাতে যদি যাই। হ্যাঁ, আম, আচ্ছা, একটা কোয়েশ্চেন হচ্ছে যে একজন মা করেছে যে I feel judged and can see other family members getting initiative of helping with the baby. So ফ্যামিলি যাতে সাপোর্ট করে তো সেইটা নিয়ে কোনো কিছু আপনাদের কিছু বলার আছে কিনা? মানে আম, হয়তো এটা হতে পারে যে উনি যখন মানে যে আপু আমাদের কোয়েশ্চেন করেছেন, উনি যখন তার বাচ্চাকে তার ফ্যামিলি মেম্বার্স এর কাছে দেয় তো তখন হচ্ছে ফ্যামিলি মেম্বার্স এই যে তো সেই ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে? মানে ধরো একজন মা হিসাবে উনি তার ফ্যামিলিকে কিভাবে মোটিভেট করতে পারে টু হেল্প হার? সো মঞ্জিয়া। আচ্ছা, এক্ষেত্রে আমার কাছে, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ আপু। এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা সাইকোলজিতে একটা কথা বলি যে আস্ক। হ্যাঁ, আমরা অনেক সময় মনে করি যে আমার ভিতরের কষ্টটা, অবভিয়াসলি একটা সন্তান যখন আসছে পৃথিবীতে মার কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয়, সারা রাত জাগা, এই বেবিটা নতুন ভাবে পৃথিবীতে অ্যাডজাস্ট করছে, সো ওর সাথে মাকেও কিন্তু বা বাবা মা সবাইকে অ্যাডজাস্ট করতে হয়, তো মার অনেক বেশি কষ্ট হয় সময়টাতে। কিন্তু এই সময়টাতে আমরা অনেক সময় ভাবি যে আমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু ফ্যামিলি মেম্বাররা কেন বুঝতে পারছে না। হ্যাঁ, তো এই জায়গাটাতে ইম্পর্টেন্ট হচ্ছে যে জিজ্ঞেস মানে নিজে আপনার যে কষ্ট হচ্ছে সেই জায়গাগুলো শেয়ার করা। অনেক সময় আমরা হয়তো ব্লেম দেই, কেউ খেয়াল করছো না, কেউ আমাকে হেল্প করছো না। তো ওইভাবে বলে যেটা হয় যে আসলে ব্লেম গেম হয়, হেল্পের জায়গাটা কম আসে। তো আমরা যেটা সাজেস্ট করি কাউন্সিলিং এ যে আপনি আস্ক করুন আপনার কোন জায়গাগুলোতে হেল্প লাগবে। হ্যাঁ, এবং অবভিয়াসলি আমাদের বাংলাদেশি কালচারে আমরা মোস্ট কমনলি যেটা দেখি যে একটা মা সে সন্তান হবার পরও তাকে হয়তো আগের রোলে আমরা দেখতে চাই, কিন্তু অনেক কিছু কিন্তু চেঞ্জ আসে, এই জায়গাটা আমাদের মনে হয় যে একটু মাথায় রাখা দরকার। সো সেই জায়গাটাতে ফ্যামিলির সাথে সে হয়তো ডিসকাস করতে পারে, তার হাজবেন্ডের সাথে সে ডিসকাস করতে পারে কোন জায়গাগুলোতে সে অ্যাসিস্ট্যান্স চাচ্ছে, এবং অ্যাসিস্ট্যান্স গুলো যে ইম্পর্টেন্ট না পেলে তার অনুভূতিগুলো কি হচ্ছে, মেবি সে স্ট্রেসড হয়ে যাচ্ছে, মেবি তার অনেক রাগ লাগছে। হ্যাঁ, কি চাইছি একটু হয়তো বেবি হওয়ার পরে পুরোটা সময় বেবিকে নিয়ে অনেকটা সময় আমরা দিয়ে দেই, হয়তো মনে হতে পারে যে ঠিক আছে আমি হয়তো একটু আমার হাজবেন্ডের সাথে একটু বসে চা খেতে চাচ্ছি, আমি হাফ এন আওয়ার একটু ঘুমাতে চাচ্ছি। একটু জিজ্ঞেস মানে সবাইকে বলতে হবে আপনার মনের ভিতরে কি চলছে, এটা কিন্তু আরেকটা মানুষের সব মানে কাছে বোঝাটা খুবই ডিফিকাল্ট হবে আনলেস আপনি শেয়ার করছেন। সো শেয়ারিংটা আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট। কলি আপু। ফাতেমা আপু শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, তাহলে শুনতে কলি পাচ্ছি। আপুকে ওকে, সো আমরা আই যদি থিঙ্ক ডিসকাশন, আচ্ছা আমরা Julia, ডিসকাশন can গুলো you যদি hear us? চালিয়ে যাই। হুম হুম। আশা করি আপুর হয়তো আছে, সবারই আসলে নেটের প্রবলেম হচ্ছে, সমস্যা নেই। সো আমরা যদি ডিসকাশনটা কন্টিনিউ করতে থাকি, তো আমি একটু ফাতেমা আপু আপনার কাছেই জানতে চাচ্ছি যে এই যে যখন কি বলে যে আপনার কাছে পোস্টপার্টাম ডিপ্রেশনের ইস্যুসগুলো আসে, আপনি পোস্টপার্টাম সাইকোসিসের কথা বলছিলেন, সো ওটা সম্পর্কে কি একটু আমাদেরকে বলবেন? মানে রাইট। খুবই একটি ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আপনি কথাতে বলতে বললেন। তো
তো বিষয়টি হচ্ছে আসলে আমাদের সাইকোসিস, আমরা জানি যেটা হচ্ছে আমাদের যেটা মেজর মেন্টাল ইলনেস এর ভিতরে একটি অংশ হচ্ছে সাইকোসিস। এবং দেখা গেছে যে হচ্ছে প্রায় 10,000-এর ভিতরে 1 থেকে 2জন মা যারা হচ্ছে আসলে হচ্ছে বাচ্চা হওয়ার পর পর যে সাইকোসিসের শিকার হয়, সেটা হচ্ছে আমাদের পোস্টপার্টাম সাইকোসিস। তো আমরা যেটা হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশনের মতো, এটা একটা মেন্টাল হেলথ ডিসঅর্ডার, তো সাইকাট্রিক ইলনেস। তো সেক্ষেত্রে হচ্ছে যেটা হচ্ছে নর্মাল সাইকোসিস এর মতোই, যেটা হচ্ছে ইউজুয়ালি আফটার 2 উইকস থেকে এটা শুরু হতে পারে, এবং ইট ক্যান পারসিস্ট আপ টু 12 উইকস। 12 উইকস পর্যন্ত হতে পারে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 6 মান্থ পর্যন্ত এটা পারসিস্ট হয়। তো সেক্ষেত্রে হচ্ছে কিছু কিছু আমরা ট্রিগারিং ফ্যাক্টর দেখি সেই সব ক্ষেত্রে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা জানি যে এনি কাইন্ড অফ সাইকোসিস এর যে ট্রিগারিং ফ্যাক্টর, প্রথমে সিমটমস এর আগে আমি ট্রিগারিং ফ্যাক্টরে যাচ্ছি, বিকজ সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই দেখা যাচ্ছে যে আগে সেই মাদের কোনো ধরনের মেন্টাল ইলনেসে ভুগছিল কিনা, আইদার তার কোনো বাইপোলার মুড ডিসঅর্ডার ছিল কিনা, অথবা সে ডিপ্রেশনে ভুগছিল কিনা, অথবা তার ফ্যামিলি হিস্ট্রিতে কারো আসলে মেন্টাল ইলনেস ছিল কিনা, যেটা আসলে জেনেটিক লোডিং হিসেবে তার পরবর্তীতে হয়েছে কিনা, এবং প্রিভিয়াস প্রেগনেন্সিতে আসলে এরকম ধরনের কোনো ধরনের মেন্টাল ইলনেস লাইক পোস্টপার্টাম ডিপ্রেশন অথবা পোস্টপার্টাম ব্লু হয়েছিল কিনা, এগুলো আসলে আমাদের পোস্টপার্টাম সাইকোসিসকে ট্রিগার করে নর্মালি। তো এই বিষয়গুলো এবং স্ট্রেস, এবং স্পেশালি আমি যেটা বলেছি, অবশ্যই অনেক সময় দেখা যায় যে বায়োলজিক্যাল যে চেঞ্জটা হয়, এটাও কিন্তু ইটসেলফ একটা মানে স্ট্রেস হিসেবে কাজ করে, যেটা হচ্ছে নর্মালি এই সাইকোসিসকে ট্রিগার করতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে কিছু সিমটোম্যাটোলজি হয় অবশ্যই, সেটা হচ্ছে অবশ্যই ডিপ্রেশন থেকে একটু আলাদা, যে ক্ষেত্রে হচ্ছে একটি মা ডিলুশনে ভোগে অথবা তার কিছু ফলস বিলিফ থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে হয়তো বা মা অনেক সময় আমাদের কাছে যখন আসে তখন বলে যে আমার কাছে মনে হয় যে মানুষ আমার পিছনে লেগেছে, আমার পিছনে শত্রু লেগেছে, আমার বাচ্চাটার পিছনে শত্রু লেগেছে, আমাকেও মেরে ফেলবে এবং বাচ্চাকেও মেরে ফেলবে। দ্যাট মিনস হচ্ছে তার এই বিলিফটা কিন্তু আসলে কোনো ধরনের ট্রু বিলিফ না, এটা একটা ফলস বিলিফ, এবং আসলে এটা কোনো লজিক্যাল কোনো ব্যাখ্যা নেই। তো সেই বিলিফটা আসলে তার মেন্টাল হেলথ ইলনেস এর জন্য হচ্ছে। এবং অনেক সময় দেখা যায় যে মারা যেটা বিলিভ করে মাঝে মধ্যে, যে মনে করে যে তার বাচ্চাটা যে বাচ্চাটি ভূমিষ্ঠ হয়েছে আসলে সেই বাচ্চাটি তার না, সে হয়তোবা কোনো ইভিল কোনো চেহারা নিয়ে এসেছে, কোনো শয়তান অথবা কোনো ইভিল প্রোডাক্ট হিসেবে এসেছে। তখন সে কি করে, সে তখন হচ্ছে বাচ্চাটাকে মেরে ফেলার চেষ্টা করে, ফেলে দেওয়ার চেষ্টা করে, যেটা আসলে সাইকোসিসের আমরা অ্যাবনর্মাল বিহেভিয়ার হিসেবে আমরা নর্মালি ধরে থাকি। এটির সাথে হচ্ছে আমরা অনেক সময় দেখি আমরা মুড মানে সুইং নিয়ে অর্থাৎ আসা অনেক রিয়েলিটি সময়। ডিস্টরশন হয়। রাইট, এটা হচ্ছে সাইকোসিসের যে একদম হচ্ছে মেজর হয়, তার রিয়েলিটি ডিস্টরশন হয়, মানে তার হচ্ছে যে ডিলুশন থাকে, এটার সাথে হ্যালোসিনেশন থাকে, সে অডিটরি হ্যালোসিনেশন শুনতে পারে, তারপর দেখা যাচ্ছে তাকে ভিজুয়ালি হয়তো বা মাঝে মধ্যে সে হ্যালোসিনেশন দেখতে পারে। তো সেই হ্যালোসিনেশন গুলো কিন্তু তার সাইকোসিসের একটি অংশ, এবং এটার সাথে ডিসঅর্গানাইজ স্পিচ, ডিসঅর্গানাইজ বিহেভিয়ার থাকতে পারে, এবং স্পেশালি হচ্ছে আদার্স মুড সুইং রিলেটেড বিহেভিয়ার গুলো থাকতে পারে। তো যেটি হচ্ছে সাইকোসিস, অর্থাৎ সবকিছু এটা অনেক হচ্ছে ইন্টেন্স ইমার্জেন্সি। থাকে। রাইট, রাইট। এবং এটা সিভিয়ারিটিটা খুব বেশি, এবং সাইকোসিস যেটা হচ্ছে মেডিকেল ইমার্জেন্সি। তো সেক্ষেত্রে হচ্ছে সুইসাইড এবং হোমিসাইড দুইটারই কিন্তু রিস্ক থাকে। তো সেক্ষেত্রে যে অবশ্যই যাদের ক্ষেত্রে এই সাইকোসিসের সমস্যাগুলো দেখা দিচ্ছে, ইমিডিয়েটলি তাদের আসলে সাইকিয়াট্রিক যেটা কনসালটেশনের দরকার রয়েছে, যাতে হচ্ছে এই মানে সুইসাইড অথবা হোমিসাইডকে আসলে প্রিভেন্ট করা যায়। এক্স্যাক্টলি। এবং খুবই ইম্পর্টেন্ট কিন্তু, মানে থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ার করার জন্য। কোলে আমরা শেয়ার করছিলাম যে পোস্টপার্টাম সাইকোসিস নিয়ে। সো অনেক সময় যেটা হয় যে আমরা যখন এই ধরনের ইস্যুসদের মানে মায়েরা যায়, তখন কিন্তু সবাই কিছু কমনলি আমরা কিছু কথা বলি যে ঠিক হয়ে যাবে, হাসি খুশি থাকার চেষ্টা করো, পজিটিভ হওয়ার চেষ্টা করো, কিন্তু এটা কিন্তু একটা মায়ের জন্য এত ইজি না। এবং এই জায়গাটাতে ফ্যামিলি সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। এখানে অ্যাডভাইসের থেকেও পার্সনটাকে অ্যাসিস্ট করা, তার ফিলিংগুলোকে নিয়ে বোঝা, তাকে সে কিভাবে, আপু যেটা বলেন স্ট্রেসের কথা, কতটা লেস স্ট্রেস থাকতে পারে, সেই জায়গাটাতে আসলে আমার কাছে মনে হয় ফ্যামিলির খুব বড় একটা রোল আছে সাপোর্টের। ওকে, সো আপু বলি আপু, আচ্ছা বলি আপু, আজকে ওভারঅল নেটওয়ার্কে আসলে অনেক প্রবলেম হচ্ছে, আমি বেশ কয়েকবার ইয়ে হয়ে গেল। সো আপু শুনতে পাচ্ছেন? আমার দুইটা রাউটারই কাজ করছে না, আই ডোন্ট নো ফর হোয়াট রিজন। সো আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি কি একটা কোয়েশ্চেন করে যাবো? বিকজ শিওর। তোমরা কি নিয়ে কথা বলছিলে? সরি। আমরা ওই যে পোস্টপার্টাম সাইকোসিস নিয়ে কথা বললাম। সো এন্ড এখন হচ্ছে যে আপনি কোয়েশ্চেন করতে পারেন। হ্যাঁ, বিকজ আমাদের কিছু কোয়েশ্চেন এসছে আর কি লাইভে। হ্যাঁ,
So আজকে মনে হয় আমাদের সব থেকে ডিফিকাল্ট লাইফ যাচ্ছে আসলে, তাই না? মানে হ্যাঁ। একবার ইন্টারনেট চলে যাচ্ছে, আমার ইন্টারনেট চলে যাচ্ছে, থ্যাঙ্কফুলি মারিয়া ইজ হিয়ার। সো আচ্ছা, ঋতিশা বলেছে যে আপু আমার এটা ফার্স্ট টাইম প্রেগন্যান্সি, বেবি 3 মান্থ এজ। আমার মিড জুনে হুট করে একবার অনেক গরম লাগতে থাকে আর বুক ধরফর করা শুরু করে, আবার অনেক মেডিসিন স্পেশালিস্ট দেখিয়েছি, আমাকে এনজাইটি মেডিসিন দেওয়া হয়। ঠিক হবার পর আমি বাবার বাসায় আসার পরে সেম শুরু হয়েছে। এটা কি সোসাইটি? আমি কি করতে পারি? এটা কেন হচ্ছে? সো আচ্ছা, সো এখানে যেটা হয় যে মারিয়া ফাতেমা আপু অ্যাড করতে পারেন। আমি জাস্ট একটু বলবো, শুনছি আপু, আমি বলছি। সো যেটা হয় যে আমাদের যখন মা হচ্ছেন, হবার পরে কিন্তু একটা সন্তান পৃথিবীতে আসার পর একটা মাও কিন্তু পৃথিবীতে নতুন আসছেন, হ্যাঁ। এবং প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রে কিন্তু মায়ের প্যারেন্টিং বা বাবার প্যারেন্টিং কিন্তু ডিফারেন্ট হয়। তো যতবার সন্তান হচ্ছে ততবার কিন্তু আমি নতুন করে একটা রোলে নিজেকে দেখতে পাচ্ছি। এবং এই সময়টাতে যেটা হয় যে আমাদের অনেক ধরনের অ্যাংজাইটি কাজ করে, বিকজ প্রত্যেকটা সন্তানই ডিফারেন্ট। যে হয়তো প্রথমে তার প্রথম সন্তানের পর দ্বিতীয় সন্তান হচ্ছে, তার কাছে হয়তো মনে হতে পারে যে আচ্ছা ওকে ডিল করাটা মনে হয় ইজিয়ার হবে, কিন্তু প্রত্যেকটা বাচ্চা যেহেতু ইউনিক, আমরা সবাই ইউনিক, সো এই বেবিটাকে ডিল করতে গিয়ে ওকে ওর মতো করে পৃথিবীতে অ্যাডজাস্ট করতে দিতে গিয়ে আমরা কিন্তু অনেক ধরনের ইস্যুজের ভিতরে পড়ে যাই। যে যেহেতু বাচ্চার এই সময়টাতে মোস্টলি, ইনফ্যাক্ট বাচ্চার এই সময়টাতে ইমোশনাল ব্রেনটাই অনেক বেশি অ্যাক্টিভ থাকে, কগনিটিভ ব্রেন কিন্তু বাচ্চার তখনও ডেভেলপড একদমই না। সো ও কিন্তু ওর ফিলিং দিয়েই আসলে ও পৃথিবীটাকে জাজ করে। এবং এই সময়টাতে যেটা হয় যে ওর ল্যাঙ্গুয়েজটাও যেহেতু থাকে না, তো মা বা বাবা দুজনে একটু কনফিউজড হয়ে যায়, ও আসলে কেন কাঁদছে, ওর কি খিদা লেগেছে, ও কি ব্যথা পেয়েছে, ওর শরীরের ভিতরে কি কোনো পেন হচ্ছে, আমরা বুঝতে পারি না। তো সেই জায়গা থেকে আমাদের অ্যাংজাইটি হতে পারে। তো আমি বলবো যে একটা জিনিস একটু মেনে নেয়া, যে কোনো নতুন সিচুয়েশন আমাদের জন্য একটু স্ট্রেসফুল হয়। ফর এক্সাম্পল এই যে কোভিড, এই সিচুয়েশনটাতে যে আমরা কোপ করছি, আমরা সবাই আমরা জানি আমাদের কিন্তু স্ট্রেসফুল লাগছে, অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু পারি, হ্যাঁ। তো ওই যে আপনার সন্তানকে বেড়ে উঠতে সাহায্য করার সময় আপনার কিছুটা অ্যাংজাইটি হবে, সেই অ্যাংজাইটিটা ন্যাচারাল। যদি এটা হয় যে এই অ্যাংজাইটিটা অনেক বেশি হচ্ছে, তাহলে আপনার বুঝতে হবে যে এটা জন্য আপনার কাউন্সেলিং প্রয়োজন, বিকজ আপনার ট্রিগারিং ফ্যাক্টর কি কারণে আপনার আসলে অ্যাংজাইটি হচ্ছে সেগুলো আসলে জানাটা খুব ইম্পর্টেন্ট। এবং কোনো কোনো ক্ষেত্রে ফাতেমা আপু অ্যাড করতে পারেন, এক্সট্রিম লেভেল অফ যখন অ্যাংজাইটি হচ্ছে, যখন প্যানিক অ্যাটাক হচ্ছে, তখন কিন্তু আসলে মেডিসিনটাও লাগতে পারে। তবে অবশ্যই আমি বলবো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া, প্রেসক্রাইব মেডিসিন ছাড়া আমরা অনেক সময় নিজেরা মেডিসিন নেই, এটা একদমই নিব না। এবং প্রেগনেন্সি এবং পোস্ট প্রেগনেন্সি পিরিয়ডেও এই জায়গাটা যেন আমরা স্ট্রিক্টলি মেনটেন করি। আপু কিছু অ্যাড করতে চাচ্ছেন? রাইট, খুব ভালো বলেছো মনজিয়া। আমি একটু অ্যাড করতে চাচ্ছি, বিকজ হচ্ছে যেটি হচ্ছে হিস্ট্রি বলেছেন আমাদের যে আপুটি, সেটা বলেছেন ফার্স্ট টাইম প্রেগন্যান্সি এবং ওর বাচ্চাটা 3 মাস, এবং অবশ্যই সেক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে তার অতিরিক্ত স্ট্রেস, এবং যে জিনিসটা হচ্ছে আমাদের সাইকিয়াট্রিতে আমরা নর্মালি ডিল করি, যেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার। তো আসলে তার এই সিমটমস গুলো এনজাইটিরই সিমটমস, এবং হচ্ছে তার যে মাতৃত্বের সাথে আসলে যে মা হিসাবে যে একটা নতুন রোল, সেটার সাথে আসলে সে অ্যাডজাস্ট করতে পারছে না। তো সেক্ষেত্রে হচ্ছে তার কিন্তু এনজাইটি সিমটমস হচ্ছে, লাইক হচ্ছে সে মাঝে মধ্যে মনে হচ্ছে তার গরম লাগছে, মাঝে মধ্যে মনে হচ্ছে পালপিটেশন হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে মনে হচ্ছে যে আমি আসলে কি করব, ডিসিশন মেকিং এ প্রবলেম হচ্ছে, মাঝে মধ্যে দেখা যাচ্ছে স্লিপ ডিস্টারবেন্স হচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই যে ক্ষেত্রে যে ট্রিগারিং ফ্যাক্টরস গুলো নর্মালি থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই যে জিনিসটা হচ্ছে প্রথমে যে তার ওয়েদার হচ্ছে সে আসলে এই অ্যাডজাস্টমেন্টটাকে আসলে কিভাবে কোপ করছে। তো তো যেটি আমি নর্মালি বলি যে একটা বাচ্চা হওয়ার পরে যে জিনিসটা হয়, একটা মায়ের উপরে কিন্তু সমস্ত দায়িত্ব এসে পড়ে। তো সে যেটি হচ্ছে একটা নতুন বাচ্চা আসে একটা পরিবারে, কিন্তু আসলে সবাই সেই বাচ্চাটাকে নিয়ে কিন্তু খুব বেশি মেতে ওঠে, কিন্তু আসলে একটা মায়ের যে এক্সট্রা মেন্টাল হেলথ এর দরকার, অথবা তার রেস্টের দরকার, তার স্লিপ দরকার, সেই বিষয়টা কিন্তু ফ্যামিলি আদার্স মেম্বার আসলে জানেও না আসলে, আর যদি জানেও সেটা আসলে মানতে চায় না। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই তার আসলে প্রপার স্লিপ হচ্ছে কিনা সেটা দেখতে হবে ওয়েদার।
এবং হচ্ছে আসলে তার হচ্ছে হেল্পিং হ্যান্ড অথবা সে সাপোর্ট ফুলি পাচ্ছে কিনা, অথবা ওয়েদার সে আসলে কোনো ধরনের মেন্টাল আদার কোনো ধরনের ডিসঅর্ডার প্রিভিয়াসলি হয়েছে কিনা, যেমন সে ওয়েদার শি ইজ সাফারিং ফ্রম জেনারেল এনজাইটি ডিসঅর্ডার, অথবা তার জেনেটিক হিস্ট্রিতে আছে, সেটা আসলে শুধুমাত্র কাউন্সিলিং এ যদি আমরা দেখি যে অনেক সময় কাউন্সিলিং এ যায় না, তো সেক্ষেত্রে অবশ্যই সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ওয়েদার তার সেখানে মেডিসিন লাগবে কিনা। কারণ অনেক সময় দেখা যায় যে এক্সট্রিম পর্যায়ে যখন এনজাইটি চলে যায়, লাইক প্যানিক অ্যাটাক, যখন এনজাইটি যেটা হয়তো খুব সিভিয়ার মাত্রায় হয়, এবং দেখা যায় যে সেক্ষেত্রে হচ্ছে মৃত্যুর ঝুঁকি পর্যন্ত চলে আসে, এবং পেশেন্টরা কমপ্লেন করে যে আমি আর বাঁচতে পারছি না, আমার মনে হচ্ছে আমি মারা যাবো, ফেইন্ট হয়ে যাবো। সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং এর পরবর্তীতে হচ্ছে যখন ড্রাগস এর পরে একজন কাউন্সিলর কে অবশ্যই হচ্ছে সেক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এবং সর্বোপরি আমি বলবো, সর্বোপরি হচ্ছে আপনার ফ্যামিলি এবং ফ্যামিলি মেম্বার্স এর সাপোর্ট, যাতে হচ্ছে আপনি এই বিষয়টাকে অ্যাডজাস্ট করতে পারেন, স্ট্রেসটাকে ডিল করতে পারেন, ইজিলি কোপ করতে পারেন। তো সেই জিনিসটি আসলে মেইন, আসলে আমাদের সাপোর্টিভ সিস্টেম অ্যান্ড হতে পারে। অলসো এক্স্যাক্টলি, আপনি খুব সুন্দর করে বললেন। এবং আমার কাছে মনে হয় কি, মানে অনেক সময় আমাদের সিনিয়রদের কাছ থেকে শুনি যে আমাদেরও তো সন্তান হয়েছে, হ্যাঁ, সো তুমি কেন পারছো না, তুমি কেন সবকিছু ম্যানেজ করতে পারছো না। তো আমার মনে হয় যে এই জায়গাটাতে আমাদের অ্যাওয়ারনেসের জায়গা, যে এই যে ডিজিটাল এরাতে আমরা আছি, এই সময় আমাদের যে লেভেল অফ স্ট্রেস, আগে কিন্তু আমাদের মা বা দাদা দাদি নানু তাদের কিন্তু যুগে এত স্ট্রেস ছিল না, তাদেরও ছিল, আমি বলবো না যে ছিল না, কিন্তু এখনকার লেভেল অফ স্ট্রেস কিন্তু অনেক বেশি। হ্যাঁ, সো এই এবং এটা কিন্তু গবেষণাও দেখা গেছে যে আমাদের সবার এখন স্ট্রেস লেভেল কাজের জায়গায়, এবং হয়তো কোভিড এর কারণে এখন আমরা বাসাতে আছি, বাসাতেও অনেক স্ট্রেস, এবং মাদার যে বা কেয়ার গিভার যে আমরা ফিমেলদের কিন্তু অনেক বেশি স্ট্রেস যায় অ্যাজ আ কেয়ার গিভার এই রোলটাতে। হ্যাঁ, আমাদের মোস্টলি দেখা যায় যে আমরা কি বলে ফ্যামিলির সবকিছু রেসপন্সিবিলিটি নেই। তো আমাদেরকে এটা মানতে হবে যে আমরা এমন একটা এরাতে আছি, আমরা একটা যুগে আছি যেখানে আমাদের আসলে স্ট্রেস অনেক বেশি। সো আমাদের নিজেদের স্ট্রেস লেভেলটা ম্যানেজ করাটা খুব ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পাশাপাশি অনেক সময় যেটা হয় যে আমরা ভাবি যে আমি কি ভালো মা হতে পারবো কিনা, আমি ভালো বাবা হতে পারবো কিনা, সেই জায়গা থেকে আমাদের অনেক স্ট্রেস কাজ করে। সো আমার কাছে মনে হয় যে ইউ ডোন্ট হ্যাভ টু বি দ্য পারফেক্ট ওয়ান। পারফেক্ট ওয়ান বলে আসলে কিছুই নাই, কোনো রোলেই আসলে হয় না। আমরা হিউম্যান বিইং, আমরা কখনো কখনো মিস্টেক করে ফেলি, আমরা হিউম্যান বিইং, কখনো কখনো আমরা হয়তো না চাইতেও হয়তো অনেক কিছু হয়ে যায় ভুল আমাদের দ্বারা। সো আমাদের এই স্ট্রাগলটা যদি ভিতরে থাকে যে আমার বাচ্চাকে আমি বেস্ট প্যারেন্টিং দিব, অবভিয়াসলি আমরা দিব, কিন্তু আমাদের ভিতরে যেন এটা নিয়ে খুব বেশি কি বলে যে নিজের ভিতরে যেন খুব বেশি আমরা দ্বন্দ্ব বা খুব যুদ্ধ না হয় মনের ভিতরে। রাদার আপনি যতটুকু পারেন ততটুকু আপনি দেন, এবং আপনার ভালো থাকাটা খুবই দরকার। কারণ হচ্ছে সাইকোলজিতে যেটা বলা হয় যে আমরা যখন আমাদের সন্তানকে কোলে নিচ্ছি, বাচ্চা কিন্তু টাচের মাধ্যমেও এই পৃথিবীটাকে সেন্স করতে পারে। ওর কিন্তু কথা বলার ল্যাঙ্গুয়েজই হচ্ছে ওর ইমোশন। সো আপনি যখন স্ট্রেসড হয়ে আপনার বাচ্চাটাকে কোলে নিচ্ছেন, বা আপনি যখন অনেক সময় আনএক্সপেক্টেড বা আনপ্ল্যান্ড প্রেগনেন্সিতে যেটা হয় যে বাচ্চা হওয়ার পরে আমরা অনেক সময় দেখা যায় যে হয়তো বেবিটাকে আমরা হতে পারে পোস্টপার্টাম ডিপ্রেশন বা বিভিন্ন কারণে, অনেক সময় জেন্ডারের একটা ব্যাপার থাকে, হয়তো ছেলে চেয়েছি মেয়ে হয়েছে, মেয়ে চেয়েছি ছেলে হয়েছে। ইন দ্যাট কেস আমরা যেভাবে বাচ্চাটাকে টাচ করব, সেই টাচের মাধ্যমেও কিন্তু বাচ্চা বুঝতে পারে ওয়েদার হি অর শি ইজ এক্সপেক্টেড আর আনএক্সপেক্টেড। সো এইটা খুব ইম্পর্টেন্ট, মানে যে আপনার নিজের মা হিসেবে আপনার মেন্টাল রিল্যাক্সেশন, আপনার স্ট্রেসলেস থাকা, এবং আপনার টেক কেয়ারটা আসলে আপনাকেই করতে হবে। আমরা অনেক সময় অপেক্ষা করি, এক্সপেক্ট করি, এক্সপেকটেশন আসে, সেটা রং না, কিন্তু যদি এক্সপেকটেশনটা ফুলফিল না হয়, ইন দ্যাট কেস ডেফিনেটলি ট্রাই করুন যে মেক শিওর করুন আপনি কিভাবে ভালো থাকতে পারেন। আপনার ঘুমটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা বলি, এবং কোভিডের এই সময়টাতে আমাদের কিন্তু রুটিন একদম চেঞ্জ হয়ে গেছে। সো রাতের বেলা দেখা যাচ্ছে আমরা অনেক রাতে ঘুমাতে যাচ্ছি, এবং যারা সন্তান সহ আছেন আমি জানি রাতটা আপনাদের কেমন কাটে। সো রাতের ঘুমটা খুব ইম্পর্টেন্ট, যদি পসিবল হয় ঘুমটা এনশিওর করা, যদি নাও হয় মেক শিওর করেন এভরিডে যাতে আপনার 5 থেকে 6 ঘন্টার একটা সাউন্ড স্লিপ হয়। এটা খুব ইম্পর্টেন্ট, এবং সেক্ষেত্রে আপনাকেই আপনার ভালো থাকার দায়িত্বটা নিতে হবে। এবং অবভিয়াসলি কিছু ফিজিক্যাল হেলথের ব্যাপারে আপনি টিপস নিয়ে একা একা না, কিছু হয়তো ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন, অবভিয়াসলি ডাক্তারের সাথে কনসাল্ট করে। জি।
আর পরে কোশ্চেন করবো। শিওর। আজকে তো আমরা ইটস ওকে আজকে আপু, আমি জানি না সেন্ট্রাল ইটস ওকে কোনো আপু, এটা প্রবলেম কিনা, হ্যাঁ এটা হচ্ছে। আমি আজকে নেট কারণ আমি মানে মোবাইল দিয়ে connect করবো। আমি মেল পেয়েছিলাম যে এখন ওয়ার্ল্ড ওয়াইড আজকে একটু ইস্যুস হচ্ছে, সো ইটস ওকে, আচ্ছা, ইভেন ইভেন জিমেল নিয়েও হচ্ছে, হ্যাঁ কাজে জিমেলেরটা কিছু আমি জানি, করার বাট নাই। ইন্টারনেটের হ্যাঁ ঠিক হ্যাঁ না। আচ্ছা, একজন কোশ্চেন করেছে যে আমার অল টাইম মনে হয় কেউ আমার বেবিকে নিয়ে যাবে, I'm panicked about this and I can't trust anybody with my baby, so every second I'm glued with her. How to overcome this, because I'm a service holder and I have to join back to job after some time. So আমার মনে হয় যে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, আমার আশেপাশের ফ্রেন্ডদের বলেন বা অন্যান্য ফ্যামিলি মেম্বার্স থেকে যেটা দেখেছি যে মানে একটা সময় যেটা হয় যে প্রথম বছরের দিকে যে বাচ্চাকে আসলে কোথাও দিতেই চায় না এবং দে আর রিয়েলি অবসেসড অ্যাবাউট ইট। সো আমি জানি যে মা হিসেবে তো বাচ্চার প্রতি একটা অ্যাটাচমেন্ট থাকবেই, বাট বন্ধুরা তুমি যদি এটাকে একটু ডিফারেন্সিয়েট করতে পারো যে অবসেশন কোনটা এবং কোনটা আসলে নর্মাল অ্যাটাচমেন্ট, এবং যে আপনি তো কোয়েশ্চেন করলেন যে যে মা তো বাচ্চারা দিতে চায় না এবং এটা ওনার জন্য সবসময় প্রেশার সাম হয়ে যায়, তো এই ক্ষেত্রেও কিভাবে কাটিয়ে উঠতে পারে? আচ্ছা ওকে। সো আমি অবভিয়াসলি বলবো, পাশাপাশি আমি ফাতেমা আপুকেও বলবো এই জায়গাটাতে একটু শেয়ার করতে, যেহেতু আমরা একটু আগে পোস্টপার্টাম সাইকোসিস নিয়ে কথা বলছিলাম, তো সেই জায়গা থেকে বা আপনার অবজারভেশনটা একটু শেয়ার করবেন কাইন্ডলি আপু। তো আমি যেটা বলবো প্রথমে যে অবভিয়াসলি যেটা হয় যে আমরা সন্তানকে অনেকে মানে অনেকে মানে চারপাশে মানুষের কাছে মানে দিলে একটু মনে হয় যে পড়ে যাবে কিনা বা ব্যথা পাবে কিনা, সেটা একটা জিনিস, সেই কনসার্নটা অবশ্যই ইম্পর্টেন্ট। কিন্তু পাশাপাশি আমাদের অনেক সময় যেটা হয় যে আমরা অ্যাজ আ চাইল্ড যদি আমরা ইনসিকিউরিটির ভিতর দিয়ে বড় হই, তাহলে কিন্তু আমাদের ওভারঅল পার্সোনালিটি প্যাটার্নের ভিতরে সিকিউরিটিটা রয়ে যায়। এখন যে প্রশ্ন করছেন তিনি ভেবে দেখতে পারেন যে তার কি ছোটবেলা থেকেই কোনো ইনসিকিউরিটি কাজ করে কিনা, যে তার পছন্দের জিনিস বা তার ভালো লাগার মানুষগুলোর প্রতি মানে কোনো আমাদের যেটা হচ্ছে কোনো একটা স্পেসিফিক ঘটনা থাকে যার পরে আসলে আমাদের এই ধরনের ইস্যুসগুলো ইউজুয়ালি হয়ে থাকে। তো উনি একটু আইডেন্টিফাই করতে পারেন যে ওনার লাইফে কোনো ঘটনা ঘটেছে কিনা যেখানে উনি ইচ্ছা করে এটা করেন না, কিন্তু উনি হয়তো এই থটটাকে উনি ম্যানেজও করতে পারেন না। হ্যাঁ, সো একটু ভেবে দেখতে পারেন যে কোনো স্পেসিফিক ঘটনা মনে পড়ে কিনা যেখানে ওনার ভালোবাসার ওনার পছন্দের কোনো একটা কিছুকে কেউ নিয়ে গিয়েছিল বা ডিস্ট্রয় হয়ে গেছিল। এই ধরনের ইস্যুস হলে কিন্তু তখন আমাদের ভয় কাজ করে, ইনসিকিউরিটি কাজ করে, এবং সেখান থেকে আমরা দেখা যায় যে আমার ভালো লাগার বস্তু, অবভিয়াসলি আমার সন্তান আমার সবচেয়ে প্রেশাস একটা গিফট আমার সৃষ্টিকর্তার কাছ থেকে, তো সেই জায়গাটা নিয়ে হয়তো খুব ভয় কাজ করে। তো এগেইন আমি বলবো যে এখানে যেটা হচ্ছে যে অনেক বেশি অ্যাংজাইটি কাজ করছে, অনেক নেগেটিভ থটস কাজ করছে। তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে স্ট্রেসও আছে, এবং অবভিয়াসলি আমি বলবো যে কাউন্সিলিং সেবাটা খুব হেল্প করতে পারে। এছাড়া প্রতিদিন উনি যদি একটু ওনার কি বলে মেডিটেশন করতে পারেন, তারপরে হচ্ছে একটু মানে স্ট্রেস লেসের জন্য যে অ্যাক্টিভিটিসগুলো করা ওনার যেগুলো ভালো লাগে, একটু বই পড়া, একটু ফ্রেন্ডদের সাথে গল্প করা, কিছু করা যাতে ওনার স্ট্রেসটা যায়। পাশাপাশি কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট, ওনার এই ইনসিকিউরিটির সোর্সটা কি। হ্যাঁ, বিকজ ওনাকে কিন্তু উনি যদি এইভাবে ওনার সন্তানের সাথে খুব বেশি অবসেসড হয়ে থাকেন, তাহলে যেটা হবে পরবর্তীতে সন্তান বড় হলে কিন্তু ওর একটা আলাদা জগৎ হবে, তখন কিন্তু মা হিসেবে ওই জায়গা থেকে সরে আসতে খুব কষ্ট হবে। বিশেষ করে আপনার সন্তান যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যাবে, তখন ও ওর মতো করে মত দিতে যাবে, ওর কিন্তু বন্ধু হবে, ওর জগৎটা আলাদা হয়ে যাবে, তখন মা হিসেবে কিন্তু আপনি অনেক লোনলি হয়ে যাবেন। এটা এমন না যে আপনি ইচ্ছে করে করছেন, অবভিয়াসলি এটা অবচেতন মনে কিছু একটা চলছে, কোনো একটা ফেয়ার যেখান থেকে আসলে আপনার এই ধরনের ইস্যুসগুলো হচ্ছে। সো সেই জায়গাগুলো এক্সপ্লোর করা দরকার, যাতে আপনি আপনার সন্তানকে অবভিয়াসলি ভালোবাসবেন, কিন্তু সেটা যাতে খুব ইনসিকিউরিটির দিকে না যায়। এবং আপনি যে প্রশ্ন করছেন, আপুকে বলবো অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দর করে আপনি আমাদেরকে ট্রাস্ট করে শেয়ার করেছেন, কারণ এই ধরনের ইস্যুস অনেক হয়, সো অনেকে হয়তো বলার সাহস পায় না, সো আপনার মাধ্যমে হয়তো অনেকে বেনিফিটেড হলো। থ্যাংক ইউ। ফাতেমা আপু যদি কিছু অ্যাড করতে চান। হ্যাঁ, অবশ্যই আমি একটু অ্যাড করতে চাচ্ছি বিষয় স্পেশালি হচ্ছে আমাদের কাছে যখন পেশেন্টরা আসে তখন স্পেশালি যেটি বলে যে নর্মালি হচ্ছে বাচ্চা হওয়ার পরেই যখন হচ্ছে ফ্যামিলি মেম্বার্স অথবা দেখা গেছে যে শ্বশুর শাশুড়ি অথবা দেখা গেছে যে ননদ হতে পারে, দেবর হতে পারে,
অথবা বাসায় যে হয়তো বা কাজের লোক থাকতে পারে, তাদের কাছে হচ্ছে তারা বাচ্চাদেরকে রাখতে ইনসিকিউরিটি ফিল করে, প্রথম কথা। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই সেই বিষয়টি হচ্ছে একটি ট্রাস্টের সাথে রিলেটেড। তো অবভিয়াসলি যদি আসলে মানে আপনার সাথে আপনার ইনলস এর ফ্যামিলির সাথে যদি আসলে রিলেশনশিপটা আসলে কতটুকু মানে সাপোর্টিভ অথবা কতটুকু আসলে ট্রাস্টফুল, তো সেটার উপরে কিন্তু আপনার ইনসিকিউরিটি আর সিকিউরিটি কিন্তু ডিপেন্ডস করে। বিকজ হচ্ছে আপনি আপনার বাচ্চাটিকে কিন্তু সবসময় আমরা যেটি হচ্ছে মা হিসেবে সবসময় প্রোটেক্ট করতে চাই অ্যাজ এ হিউম্যান নেচার। উই ওয়ান্ট টু প্রোটেক্ট আওয়ার চাইল্ড অথবা উই ওয়ান্ট টু প্রোটেক্ট আওয়ার জিন, কারণ বিকজ ইটস এ পার্ট অফ আওয়ার জিন। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের বেস্টটা দিতে চাই, এবং সেক্ষেত্রে হচ্ছে যেটি মানে নর্মালি ক্ষেত্রে যখন হচ্ছে একটা ইনলজ এর সাথে স্পেশালি হচ্ছে শ্বশুর শাশুড়ি, স্পেশালি শাশুড়ির সাথে যদি মেয়েদের আসলে কোনো ধরনের দ্বন্দ্ব অথবা কনফ্লিক্ট থেকে থাকে, তো সেক্ষেত্রে থেকে এই ধরনের আসলে ইনসিকিউরিটির জন্ম নেয়। তো এবং স্পেশালি যেটি আমাদের মনজি আপাও বলেছেন যে হচ্ছে একটি মানুষের কিন্তু ট্রাস্ট লেভেলটা অথবা একটা অ্যাটাচমেন্ট, একটা মানুষের সাথে একটা মানুষের যে রিলেশনশিপটা গড়ে ওঠা, সে কিন্তু তার আসলে একটা অথবা ট্রাস্টের জায়গাটা আসলে মানে কাকে ট্রাস্ট করবে কাকে ট্রাস্ট করবে না, তো বিষয়টি কিন্তু আসলে তার পার্সোনালিটি একটা প্যাটার্ন। তো আপনার পার্সোনালিটিটা কিভাবে গড়ে উঠবে অথবা আপনি কোন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, আসলে আপনি কি অনেক সময় দেখা যায় যে অনেকে নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়েছে, সারা জীবন শুধু মা বাবাকেই দেখেছে, অথবা জয়েন্ট ফ্যামিলিতে চলে গেল, সেখানে গিয়ে সে অ্যাডজাস্ট করতে পারছে না, তো এতগুলো মানুষকে দেখে সে ইনসিকিউর হয়ে যাচ্ছে। তো ইটস এ এক্সট্রা স্ট্রেস, ইট মে বি এন অলসো এ প্রোডাক্ট অফ ইউর স্ট্রেস, যেটা আপনি আপনি আপনার আমরা যেটি করি নর্মালি অ্যাজ এ হিউম্যান নেচার অথবা অ্যাজ এ হিউম্যান সাইকোলজি, আমরা সবসময় চেষ্টা করি আমি যে জিনিসটা যেভাবে বড় হয়েছি আমার বাচ্চারাও সেভাবে বড় হোক। তো তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, আপনার নিউ ব্যাকগ্রাউন্ডটা হয়তো বা আপনার এবং এটা ইয়াতে ব্যক্তিও হতে পারে, অনেকে দেখা গেছে অনেক মেয়েরা কিন্তু অনেক জয়েন্ট ফ্যামিলি থেকে বড় হয়েছে, অনেক মানুষ দেখেছে, নানা দাদা অথবা দেখেছে নানি দাদিও দেখেছে, তো হঠাৎ করে দেখা গেছে নিউক্লিয়ার ফ্যামিলিতে চলে এসেছে, স্পেশালি ডক্টর ফ্যামিলিতে, স্পেশালি যখন হাজবেন্ড ওয়াইফ দুইজনই ডক্টর, বাচ্চাকে কার কাছে দিয়ে যাবে, তো সেক্ষেত্রে হচ্ছে কাজের লোক ছাড়া আসলে কোনো ধরনের মানে আর কোনো অল্টারনেট থাকে না, অথবা ওয়েদার সেক্ষেত্রে হচ্ছে ডে কেয়ারে তার সাপোর্ট নিতে হবে। তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে বিবেচনা করতে হবে। এই আপার কাছে বিষয়টা আসলে কি বিষয় উনি আসলে স্ট্রেসড আউট হয়ে আছেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপা যেটা বলেছেন অবশ্যই সেক্ষেত্রে হচ্ছে যদি রিলেশনশিপের বিষয় হয় তাহলে চেষ্টা করবেন তাদের কাছে একটু দেওয়া, যদি ইনলজ এর সাথে আপনার কনফ্লিক্ট থাকে যে জিনিসটা হচ্ছে আপনাকে ট্রাস্ট বিল্ড করতে হবে, যে আপনার বাচ্চাটা যেমন আপনার বাচ্চা, সেটা কিন্তু ওদেরও কিন্তু ব্লাড রিলেটেড। তো অবশ্যই সেখানে ইনসিকিউরিটির কিছু নেই, তো সেই ক্ষেত্রে কমিউনিকেশনটা খুব বেশি জরুরি, ট্রাস্টটা খুব বেশি জরুরি। তো ট্রাস্ট করুন সেই বিষয়টি, তখন দেখবেন আপনি কিন্তু হেল্প পাচ্ছেন এবং আপনার বাচ্চাটাও কিন্তু মেন্টালি ইমোশনালি কিন্তু অনেকটুকু ডেভেলপড হবে। এক্স্যাক্টলি। এন্ড আমি থ্যাংক ইউ একটু বোথ অফ আপনার ইউ। সাথে আচ্ছা বলো। হ্যাঁ, না আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে আপু অ্যাটাচমেন্ট এবং পার্সোনালিটির কথা বলেছেন, তো ওই জায়গাটাতে আমি বলবো যে কেন আসলে আজকে আমরা লাইভ সেশনটা করছি, বিকজ আপনার ডিপ্রেশনটা ম্যানেজ করা, বা শুধু ডিপ্রেশন না, বিকজ আপনার ভালো থাকাটা ইম্পর্টেন্ট, কারণ একটা সন্তানের বেসিক পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব কিন্তু গঠন হয় 5 থেকে 7 বছর বা ম্যাক্সিমাম 10 বছরের ভিতরে, মোস্টলি 5 থেকে 7 বছর বয়সের ভিতরে। সো এই সময়টাতে ও যে ধরনের মেসেজ ও নিজের সম্পর্কে পাবে চারপাশ থেকে, সেটা কিন্তু ওর ব্যক্তিত্ব গঠনে খুব ইম্পর্টেন্ট একটা রোল রাখে। এবং সেই জায়গাটাতে মা বাবা এবং মায়ের সাথে, বিশেষ করে মায়ের সাথে অ্যাটাচমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি যদি আপনার নিজে টেক কেয়ার না করেন, ডেফিনেটলি আপনি কিন্তু আপনার সন্তানের প্রপার টেক কেয়ার করতে পারবেন, এবং এটা আপনার সন্তানের পার্সোনালিটির উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলবে। সো আমরা আসলে কেউ অ্যাজ আ প্যারেন্ট চাই না যে আমার সন্তানটার পার্সোনালিটির ভিতরে কোনো প্রকার কোনো কি বলে অসুস্থতা থাকুক। তো যদি আমরা চাই আমার সন্তান একটি হেলদি পার্সোনালিটি ডেভেলপ করুক, ইন দ্যাট কেস আপনার ভালো থাকা, আপনাদের কনজুগাল লাইফ, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ, সেইটা ভালো থাকা, এবং ফ্যামিলিতে যারা আছে সবার সাথে একটা হারমোনিয়াস রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট একটা সন্তানের বেড়ে ওঠার জন্য। তবে হ্যাঁ, আপনার পক্ষে হয়তো একা সম্ভব না, ইন দ্যাট কেস অবভিয়াসলি ফ্যামিলির সবারই একটা কন্ট্রিবিউশন খুব ইম্পর্টেন্ট। জি আপু, বলি আপু। হ্যাঁ, পরের কোশ্চেনটা যাচ্ছে, সেই কোশ্চেনটা হচ্ছে অনেকেই করেছে যে I feel overwhelmed with anger and can burst into tears in any moment. So this is very embarrassing at times and only makes my life difficult.
because for this my husband hates me even more because he thinks I'm seeking attention. So how does a new mom deal with her feelings? Because আমার যেটা মনে হয় যে আমি তো অনেক মাদের কনসার্ন শুনি। সো উনি যেটা বলছে যে যেহেতু নতুন একটা লাইফস্টাইল তাদের মানে অ্যাডজাস্ট করতে হয়, নতুন একটা মানুষের খেয়াল রাখতে হয়, সো এবং অ্যাট টাইমস এটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় এবং তাদের হরমোনাল ইনফ্লুয়েন্সেসও হয়, হরমোনাল চেঞ্জেসও হয়। তো এই জন্য যেটা হয় যে মানে তাদের আসলে মুড সুইং হচ্ছে এবং আলটিমেটলি অ্যাঙ্গার ম্যানেজমেন্টের একটা ইস্যুস হয়ে যায় এবং যেটার জন্য হয় যে যেটা আপনারা বারবারই দুজনই বলছেন যে ফ্যামিলি সাপোর্ট বা হাজবেন্ডের সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট অনেক সময় আসলে আমরা মানতে চাই না, বুঝতে চাই না, তখন সবাই উল্টা আরো ব্লেম করে মাকে যে আসলে তুমি তো মনে হয় অ্যাটেন্ডেন্স সিক করছো। সো এই ক্ষেত্রে আসলে তোমাদের দুজনের টিপসটা কি? যে ফার্স্ট একটা হচ্ছে তাদের অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা কিভাবে করবো বা মুড সুইংটা কিভাবে তারা কন্ট্রোলে রাখবে, এবং সেকেন্ড থিং যে কিভাবে হাজব্যান্ড বা আশেপাশে মানুষজনকে বুঝাবে। সো তোমাদের যদি কোনো টিপস থাকে, ফার্স্ট মনজে এন্ড দেন ফাতেমা। সো অ্যাঙ্গারের কথাটা যদি বলি, যে অ্যাঙ্গার কিন্তু একটা বেসিক হেলদি মানে ইমোশন, এটা কিন্তু আমাদের সবার আছে, হ্যাঁ। এবং আমরা মনে করি যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট মানেই হচ্ছে যে আমাদেরকে মুখ বন্ধ রাখতে হবে, চুপ থাকতে হবে। সো এটা কিন্তু না, হ্যাঁ। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে আমি যেন আমার অ্যাঙ্গারের এক্সপ্রেশনটাকে পজিটিভলি চ্যানেল করতে পারি। আমরা যেটা হয় মোস্টলি আমরা রেগে গেলে আইদার নিজেদেরকে হার্ম করি অথবা অন্যকে হার্ম করছি। যেমন আমি যেটা বলবো যে আমি আগে মানে আমার এখনো অ্যাঙ্গার আছে, কিন্তু আমার কিন্তু একটা সময় এক্সট্রিম লেভেল অফ অ্যাঙ্গার ছিল, যেটাকে আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারতাম না। তো পরবর্তীতে আমি কিন্তু কাউন্সেলিং নিয়েছি এবং আমার অ্যাঙ্গারের রুটগুলো আমি জেনেছি। পাশাপাশি প্রতিদিন আমি কিন্তু মেডিটেশন করি, এবং আগেও করতাম, এখন তো কোভিডে অনেক বেশি করি। এবং মনে হয় যে আমাদের ইমোশনের ভিতরে যেটা হয় যে আমরা যখন খুব বেশি অ্যাংরি হয়ে যাই, তখন আমরা হচ্ছে যে অনেক ধরনের কথা শুনি, মেয়েরা বিশেষ করে, যে ছেলেদের মতো রাগ করছো কেন, মেয়েদের এত রাগ করতে নাই, হ্যাঁ তুমি তো বউদের এত রাগ করতে হয় না। তো এই ধরনের কথাবার্তা শুনে আমরা ইমোশনটাকে সাপ্রেস করার চেষ্টা করি, কিন্তু আমাদের কিন্তু রয়ে যায়। তো একটা গ্লাসে যখন পানি ভরতে 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 যখন অনেক বেশি হয়ে যায়, তখন কিন্তু এটা উপচে পড়ে। ঠিক তেমনি আমাদের যারা আমাদেরকে লিখেছেন যে মনে হচ্ছে এখনই আউটবার্স্ট করবো, সো ওই আউটবার্স্টটা তখনই হয় আমরা যদি প্রতি মুহূর্তে আমাদের ইমোশনগুলোকে, আবেগগুলোকে ম্যানেজ না করি, হ্যাঁ। সো আমি বলবো যে ইটস ওকে টু বি অ্যাংরি, কিন্তু এক্সপ্রেস করার জায়গাটা, ফিল করাটা কিন্তু ন্যাচারাল, আমরা করব, আমাদের অ্যাঙ্গার হতেই পারে, এবং এটা ফিলিংগুলো অটোমেটিক আসে, এটার উপরে আমাদের কন্ট্রোল নেই। সো ইটস ওকে, আমাদের রাগ হতেই পারে, কিন্তু আমি কিভাবে প্রসেস করতে চাই, সো সেটা ইম্পর্টেন্ট। যে যদি অ্যাঙ্গার আপনার হচ্ছে, আমি যেটা করি যে খুব শেয়ারিং আমি খুব বিলিভ করি, কনফিডেন্সিয়ালিটি মেনটেন করবে এবং আপনার অনুভূতিগুলো রেসপেক্টফুলি শুনবে, এমন কারোর কাছে শেয়ার করা। ফর এক্সাম্পল, গতকালকে আমার খুব মন খারাপ হচ্ছিল, আমি ডায়েরি রাইটিং এর তা অনেক সময় প্রেফার করি। কালকে আমি 5-6 পাতা বসে লিখেছি আমার জাস্ট আবেগগুলো, কি মনে হচ্ছে এভরিথিং। আমি দেখলাম যে ওটা লেখার পরে আমার খুবই রিলিফ লাগছে, অ্যান্ড দেন অবভিয়াসলি আমি সেটা ছিঁড়ে ফেলে দিয়েছি, বিকজ আমরা যদি আবার পড়ি তাহলে আমি সেই ঘটনার ভিতর দিয়ে রিভিজিটেশন করবো। সো পড়ে ছিঁড়ে ফেলে দিলে যেটা হয়, এবং ছিঁড়ে ফেলে দিয়ে আমি যখন ঘুমোতে গেলাম, আমি দেখলাম যে খুব মনে হলো যে একটা ভিতর থেকে একটা মানে স্বস্তি পাচ্ছি। সো অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জায়গাটা হচ্ছে যে আপনি আপনার ইমোশনটাকে ভেন্ট আউট করুন। আপনার হাজব্যান্ডের সাথে ফর এক্সাম্পল খুব মেজাজ খারাপ হচ্ছে, আপনি বুঝতে পারবেন কিন্তু আপনার রাগ হচ্ছে। আমরা যখন রেগে যাই, আমাদের কিছু নেতিবাচক চিন্তা কাজ করে, আমাকে কি ভ্যালু করলো না, আমার কথাটা কি বুঝলো না, আমাদের আবেগ কাজ করে। অ্যাঙ্গারের পাশাপাশি আমাদের স্যাডনেস কাজ করতে পারে, অ্যানোয়েন্স কাজ করতে পারে, এবং আমাদের এটা বডিতেও আমরা ফিল করি, হার্টবিট বেড়ে যায়। সো এগুলো হচ্ছে সাইন অ্যান্ড সিমটম যে আপনি রেগে যাচ্ছেন। যদি মনে হয় যে আপনি রেগে গেলে আপনি অনেক বেশি আউটবার্স্ট করেন, আপনি হয়তো কিছুটা সময় টাইম আউট নিতে পারেন, হয়তো বলতে পারেন যে আমি এখন একটু কথা বলতে চাচ্ছি না, আমি একটু পরে কথা বলবো ইস্যুটা নিয়ে। কারণ অ্যাঙ্গারের ওই মুহূর্তে আমি যেটা বলি যে ইমিডিয়েট রিয়াকশনের উপর বেস করে আমরা যাতে কোনো ডিসিশন না নিই, সেই সময়টাতে আমাদের আবেগীয় ব্রেনটা অনেক অ্যাক্টিভ থাকে। তখন কিন্তু লজিক্যাল ব্রেন, যেটা আমাদের বলে সেন্সরি কর্টেক্স, আমাদের ব্রেনের একটা পার্ট, আপু এটা ভালো বলতে পারবেন। সো সেখানে কিন্তু আমাদের লজিক্যাল থিঙ্কিং থাকে, সেটা কিন্তু একদমই কাজ করে না। তো সেই জন্য বলা হয় যে একটু অ্যাঙ্গারটাকে
কমতে দেওয়া মানে এ না যে আপনার রাগটা থাকবে না, একটু পানি খাওয়া যাতে বডিটা রিল্যাক্সড হয়। রেগে গেলে আমাদের মাসেলগুলো অনেক স্টিফ হয়ে থাকে, সেগুলো মাসাজ করা, শেয়ারিং যেগুলো বললাম করে আপনি রিল্যাক্সড হয়ে দেন আপনি আপনার টোন, তখন যখন আপনি আপনার কথাগুলো বলবেন আপনার হয়তো অ্যাঙ্গারটা থাকবে কিন্তু সেই আনহেলদি ওয়েতে এক্সপ্রেশনটা হয়তো হবে না। আর পাশাপাশি যেটা বলবো যে মেডিটেশনটা আমি যেহেতু বলি যে আমার খুব হেল্প হয়, খুব, বিকজ ব্রেনে যে আলফা ওয়েভলেন্থ আছে এটা আমাদেরকে রিল্যাক্স করতে হেল্প করে, এবং মেডিটেশন কিন্তু আমাদেরকে সেই স্টেটে নিয়ে যেতে খুব হেল্প করে, খুব কুইক। সো প্রতিদিন আমরা যদি একটু মানে মেডিটেশনটা প্র্যাকটিস করি, ইনিশিয়ালি আমরা হয়তো মনে হবে আমরা কোনো প্রভাব দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি যখন করতে থাকবেন একটা সময় আপনার মনে হবে যে ইটস লাইক আ কাপ কেক ফর ইউর সোল অ্যান্ড মাইন্ড অ্যান্ড বডি। থ্যাংক ইউ মনজিয়া। ফাতেমা, তোমার জন্য আমার কাছে একটা কোশ্চেন আছে, আমি যদি একটু পড়ে শোনাই তোমাকে, যে আজকে প্রায় 2 বছর হলো মেডিসিন নিচ্ছি। কি মেডিসিন নিচ্ছে বলেনি। যুদ্ধ চলছে নিজের সাথে, মাঝে মাঝে ইচ্ছে করে নিজেকে নিয়ে কোথাও দূরে চলে যাই। আমি মেন্টালি সাপোর্ট পেয়েছি আমার ফ্রেন্ডের কাছ থেকে, বাট আমার হাজবেন্ড এসে পাত্তা দিচ্ছে না। আমি আমার ফার্স্ট বেবি হওয়ার পর থেকেই ডিপ্রেশনে আছি। আগে আগে বুঝতে পারিনি, বাট এখন বুঝতে পারছি। সো এখন আমার কি করা উচিত? সো উনি মেডিসিন খাচ্ছে 2 বছর ধরে, বাট আসলে বলেনি কি মেডিসিন, এবং আমার মনে হয় যে এখনো তার ডিপ্রেশনটা পারসিস্ট করছে। সো তোমার যদি কোনো অ্যাডভাইস থাকে ওনার ব্যাপারে। রাইট। তো যে জিনিসটি হচ্ছে আমাদের যে দর্শক আপুটি প্রশ্নটি করেছেন, তো অবভিয়াসলি তার কথা থেকে অথবা হিস্ট্রি থেকে বোঝা যাচ্ছে যে ফার্স্ট প্রেগনেন্সির পর থেকে তার ডিপ্রেসিভ কিছু হিস্ট্রি আছে, এবং এই যে ডিপ্রেশনটা সেটা সাবসাইড করে না। ইউজুয়ালি যেটা হচ্ছে নর্মালি যে পোস্টপার্টাম ডিপ্রেশনটা ইউজুয়ালি 6 মান্থ অথবা হচ্ছে মোর দেন 8 মান্থস এর মধ্যে যদি ট্রিটমেন্ট নেয় তাহলে কিন্তু নর্মালি চলে যায়, এবং অনেক সময় দেখা যায় যে যে পোস্টপার্টাম ব্লু যদি থাকে এবং মাইল্ড ডিপ্রেশন থাকে সেটা নর্মালি চলে যায়। কিন্তু অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে আসলে যাদের ফ্যামিলি হিস্ট্রি অথবা যাদের ক্ষেত্রে দেখা গেছে যে জেনেটিক ভালনারেবিলিটি বেশি থাকে এবং যাদের স্ট্রেসফুল লাইফ বেশি থাকে, তাদের এই ডিপ্রেশনটা কিন্তু কন্টিনিউ করে এবং পরবর্তী সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে যেমন হতে পারে, এটা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু পুরা মানে এন্টায়ার লাইফেও কিন্তু সেটা পারসিস্ট করতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে উনি কিন্তু আসলে যেটি বলেছেন, আই থিঙ্ক উনি কিছু অ্যান্টি ডিপ্রেসেন্টের কথাই বলেছেন, যেটি হচ্ছে ওনার এই অ্যান্টি ডিপ্রেসেন্ট, এবং মাঝে মধ্যে উনি যেটা সাপোর্ট হিসাবে সেটা হচ্ছে কিছু ফ্রেন্ডের হয়তো বা কোনো সাপোর্ট পাচ্ছেন। কিন্তু যেটি কনফ্লিক্টের সবচেয়ে বেশি কথা, যেটা হচ্ছে উনি হাজবেন্ডের মানে সাপোর্টটা কিন্তু উনি পাচ্ছেন না। যেটা হচ্ছে আমরা নর্মালি এনি কাইন্ড অফ যখন হচ্ছে আমরা আসলে সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের কথা যখন চলে আসে, আসলে আমরা বাঙালি হিসাবে অথবা হচ্ছে অ্যাজ এ হিউম্যান বিইং হিসাবে কিন্তু আমরা একটু নাক ছিটকাই যে আসলে আমরা যে সাইকোলজিক্যাল এক্সপেক্টে যদি কি এক্সপ্লেন করে কিন্তু দ্যাটস ওকে, বাট এটা যদি আসলে এটা ব্রেন ডিসঅর্ডার হয়ে যায়, যখন এটাকে আমরা মুড ডিসঅর্ডার বলতে চাই, অথবা যখন এটা আমরা আসলে বলতে চাই ওয়েদার ইউ আর সাফারিং ফ্রম এনি কাইন্ড অফ মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, তখন আসলে জিনিসটা একসেপ্ট করতে চায় না পেশেন্ট নিজে এবং হচ্ছে পেশেন্টের ফ্যামিলি মেম্বার্স। তো ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো যে সেক্ষেত্রে হচ্ছে যদি আসলে ফ্যামিলি মেম্বার অথবা হাজবেন্ড যদি আসলে তার এই বায়োলজিক্যাল যে প্রবলেমটা, ইটস এ ব্রেন ডিসঅর্ডার, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার ইজ এন অ্যাবসোলিউট ব্রেন ডিসঅর্ডার, যেখানে আসলে আমাদের নিউরোকেমিক্যালস অ্যাবনর্মালিটি হয় এবং দেখো নিউ স্ট্রাকচারাল চেঞ্জ হয়। তো আসলে এই স্ট্রাকচারাল চেঞ্জটা শুধুমাত্র আসলে সাপোর্ট অথবা কাউন্সিলিং এর মাধ্যমে অনেক সময় যায় না। তো সেক্ষেত্রে হচ্ছে যেটি হচ্ছে আমাদের সাইকিয়াট্রিক রিলেটেড যে হচ্ছে আমাদের ডোজ শিডিউল, আমরা কিন্তু সিভিয়ারিটি মেজার করি, মাইল্ড, মডারেট, সিভিয়ার, এবং দেখা যাচ্ছে সিভিয়ারিটির ক্ষেত্রে কিন্তু আরো দেখা যাচ্ছে মোস্ট সিভিয়ার থাকে এবং অনেক ক্ষেত্রে রেজিস্ট্যান্স থাকে। রেজিস্ট্যান্স ডিপ্রেশনের ক্ষেত্রে শুধুমাত্র আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট না, আমরা ইসিটি পর্যন্ত প্রেসক্রাইব করি। তো সেক্ষেত্রে হচ্ছে যে আসলে ওয়েদার ইউর ডিপ্রেশন ইজ হুইচ টাইপ, সেটা আসলে ডিটারমাইন করা হয়নি, অ্যাসেসমেন্ট করা হয়নি প্রপারলি, অথবা অ্যাসেসমেন্ট করার পরে যেই আপনাকে যেই মেডিটেশনটা দেওয়া হয়েছে অথবা মেডিকেশন দেওয়া হয়েছিল সেটা আপনি কয়দিন হয়তোবা কন্টিনিউ করেছেন, মাঝখানে ব্রেক দিয়েছেন, নন কমপ্লায়েন্সে চলে গিয়েছেন, আবার শুরু করেছেন, আবার হয়তোবা স্ট্রেসফুল লাইফে শুরু হয়ে গেছে। তো আই থিঙ্ক আমি আপনাকে বলবো অবভিয়াসলি ইউ শুড কনসাল্ট টু এন সাইকিয়াট্রিস্ট ফার্স্ট, এবং সেই অনুযায়ী হচ্ছে আসলে আপনার সিভিয়ারিটি অফ ডিপ্রেশনটা আসলে কি সেটা আসলে মেজার করুন, এবং সেই অনুযায়ী আসলে আপনাকে এখন কি করা উচিত তার কাছ থেকে একটা ভালো গাইডেন্স নেওয়া উচিত। ধন্যবাদ ফাতেমা, খুব সুন্দর করে বলেছো। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে বেশিরভাগই আচ্ছা পোস্টপার্টাম ডিপ্রেশন
ওকে। বুঝলে সেক্ষেত্রে তুমি যাওয়ার আগে বলতে চাচ্ছিলে? হ্যাঁ, 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 হ্যাঁ। মানে আপুর কাছে একটু বলতে চাই যে আমি যখন মানে আপু যেটা বললেন যে অনেক সময় কিন্তু আসলে কাউন্সেলিং এ হেল্প হয় না। যখন দেখা যায় যে ব্রেনে কেমিক্যালের ইমব্যালেন্স গুলো হয় তখন কিন্তু মেডিসিনটা খুব ইম্পর্টেন্ট হয়। এবং আপু আমি কিন্তু অনেক সময় কাউন্সেলিং এ দেখেছি যারা কাউন্সেলিং এবং মেডিসিন যদি প্রয়োজন হয় একসাথে যদি মানে মেইনটেইন করে ইন দ্যাট কেসে রাইট। খুব চমৎকার একটা চেঞ্জ আসে। তো ইটস হ্যাঁ, এন মাল্টি মাল্টি এটাকে বলা হয় আসলে ডিসিপ্লিনারি। তোমার হচ্ছে মাল্টি ডিসিপ্লিনের অ্যাপ্রোচ। ওয়েদার হচ্ছে সেক্ষেত্রে ড্রাগস এর যেমন হচ্ছে সেখানে হুম, কাজ হুম, রয়েছে, হুম। ড্রাগস হচ্ছে আপনার নিউরোকেমিক্যালসটা যখন স্টেবল হয়ে যাবে ইউ ক্যান গো ফর হুম, কাউন্সিলিং। আপনি যদি এক্স্যাক্টলি। নিউরোকেমিক্যালস এর ব্যালেন্সই না থাকে, আপনি যদি হুম, আসলে হুম, ইউ আর হুম, নট ফিট ফর টক থেরাপি, তাহলে কি হুম, ইউ ক্যান হুম, সাস্টেইন 45 or 50 মিনিটস অফ হুম, হুম। কাউন্সিলিং? ইজ ইট পসিবল? তো সেক্ষেত্রে এক্স্যাক্টলি। অবশ্যই একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। ড্রাগস ফার্স্ট, যদি আসলে দরকার পড়ে দেন গো ফর কাউন্সিলিং। অ্যান্ড অলসো আপু বলবো যে আমি যেমন অনেক সময় এক্সপিরিয়েন্স দেখি যে সাইকিয়াট্রিক মেডিসিনের ক্ষেত্রে যেমন আমরা হয়তো ঠান্ডার জন্য ওষুধ দিল, অনেক সময় দেখা যায় 5 দিন দিল, আমরা 3 দিন খেলাম ঠিক হয়ে গেলাম, কিন্তু আমরা হয়তো 5 দিনে অনেক সময় ডোজ কমপ্লিট করি না, যদিও এটা ঠিক না, করা দরকার। অনেক সময় হয় যে আমি যেমন সেশনে দেখি যে অনেকেই সাইকিয়াট্রিক মেডিসিনের ক্ষেত্রে যেটা বলা হয় যে ফলো আপটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং সাইকিয়াট্রিস্টের পারমিশন ছাড়া হুম, ডোজ ভেরি বাড়ানো মাচ কমানো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক না। সো ওই জায়গাটা নিয়ে আপু যদি একটু বলেন যে কেন ফলো আপটা ইম্পর্টেন্ট এবং সাইকিয়াট্রিক যে মেডিসিনটা যে বিষয়টি, হুট করে ছাড়া হ্যাঁ যায় না। রাইট, যেটি হচ্ছে প্রথম কথা হচ্ছে মনেজা, যেটা হচ্ছে আমাদের সাইকিয়াট্রিক এনি কাইন্ড অফ সাইকিয়াট্রিক ইলনেস, যেমন হচ্ছে আমরা যদি বলি এখন সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, সবাই কিন্তু খুব ইন্টারেস্ট নিয়ে কিন্তু শুনবে। বাট যদি আমি বলি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, তাহলে কিন্তু মানুষ খুব খুব কম শুনবে, বিকজ সে মনে করবে যে ওয়েদার আই এম ম্যাড অর সামথিং। বাট এটা কিন্তু আসলে তা না। আপনার শরীরে যেমন রোগ হবে, সো ইটস ইন ইউর ব্রেইন, সো দেয়ার ক্যান বি যেমন নিউরোলজিক্যাল সিমটমস অথবা ডিসঅর্ডার হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই সেক্ষেত্রে আপনার সাইকিয়াট্রিক ডিসঅর্ডার হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই সেখানে ট্রিটমেন্ট দরকার, এবং ট্রিটমেন্টে যেটা হচ্ছে আমরা জানি যে অন্যান্য ডিসঅর্ডার আমরা জানি ডায়াবেটিস, হাইপারটেনশন, সারা জীবনই কিন্তু আমাদের ওষুধ খেতে হয়, কিন্তু আমাদের সাইকিয়াট্রিক ডিসঅর্ডারে খুব কম ডিসঅর্ডার আছে যেখানে হচ্ছে আপনার সারা জীবন ওষুধ খেতে হয়, এক্সেপ্ট সিজোফ্রেনিয়া। তাও সেই ক্ষেত্রে হচ্ছে 25% ক্ষেত্রে সিজোফ্রেনিয়া কিন্তু এখন কমপ্লিটলি ভালো হয়, কমপ্লিটলি রেমিশনে চলে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা স্টিগমা, আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি যেটা যারা আমরা শুনছেন তাদেরকে আমরা বলবো যে প্রথমে হচ্ছে মেন্টাল হেলথ ইজ এ স্টিগমা। মেন্টাল হেলথ ডিসঅর্ডার কনসালটেশন অথবা সাইকিয়াট্রিক কনসালটেশন ইজ অ্যানাদার স্টিগমা। থার্ড স্টিগমা হচ্ছে আমাদের ড্রাগ রিলেটেড স্টিগমা। দ্যাট মিনস হচ্ছে ধারণা আমাদের যদি কোনো সাইকিয়াট্রিক ড্রাগ প্রেসক্রাইব করা হয় সেগুলো অল হচ্ছে ঘুমের ওষুধ। বাট হচ্ছে অ্যাবসলিউটলি একটা রং একটা আইডিয়া, অথবা এটা একটা ধরনের একটা আসলে একটা মিসকনসেপশন। যে ক্ষেত্রে হচ্ছে একটা মুড স্টেবিলাইজার অথবা অ্যান্টি ডিপ্রেশন ইজ নাথিং, বাট এটা হচ্ছে আপনার ব্রেইনটাকে আরো বেশি সতেজ করবে। আপনাকে আপনি ইউ ক্যান ফিল যে, আমরা জানি না মনজি আপনি দেখেছেন কোনো ডিপ্রেশনের পেশেন্টকে দেখেছেন কিনা, সে অ্যান্টি ডিপ্রেশন পাওয়ার পরে তার চোখে মুখে কিন্তু এক ধরনের গ্লো চলে আসছে। তো এটা কিন্তু অবশ্যই। আসলে আর কিছুই না, সেটা কিন্তু ডিপ্রেশনটা অথবা স্ট্রেসটা কিন্তু চলে যাওয়ার পরে আপনি দেখবেন আপনার চেহারাতেই কিন্তু গ্লো করা শুরু করে। ইটস নাথিং বাট এবং ইউর চিন্তার সেরোটোনিন। জায়গাটা তো যেটা এক্স্যাক্টলি, মানে চিন্তাটাও ক্লিয়ারলি খুব ইউ ক্যান সুন্দর থিঙ্ক করে অথবা বলতে পারে। হ্যাঁ, হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। যখন যখন আপনার কাউন্সিলররা যখন তখন কথা বলেন তখন ওই রোগীটা কিন্তু ইজিলি ক্যাচ করতে পারে। কিন্তু আসলে যে যখন দেখবেন যে একটা মানুষ খুব ডিপ্রেস থাকতে, সেরোটোনিন অথবা এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন যখন ডাউন থাকবে, আপনি যখন কিছু বলবেন কাউন্সিলর হিসেবে দেখবেন যে ওই পেশেন্টটা কিন্তু কনসেন্ট্রেশন দিবে না, সে চুপ করে মাথা নিচু করে। আপনি যদি মেডিটেশন দিতে চান সেক্ষেত্রে কিন্তু অ্যাবসলিউট সেখানে কনসেন্ট্রেশনের দরকার, এবং হচ্ছে সেই সেক্ষেত্রে হচ্ছে অ্যাবসলিউট আপনার ফোকাস থাকবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যারা শুনছেন যে মেডিকেশনটা আপনাকে, যে ড্রাগসটাকে আপনাকে সাইকিয়াট্রিস্ট দিচ্ছে সেটাকে মানে আপনি অক্ষরে অক্ষরে এবং হচ্ছে একদম যেটাকে বলি আমরা, যেটা নর্মালি আমরা ড্রাগস আমরা যেটাকে আমরা নর্মালি হচ্ছে মেনটেন করি সেভাবে আপনি মেনটেন করেন, যেটা হচ্ছে ইউজুয়ালি বাংলাদেশে হয়। যেটা হচ্ছে অল্প একটু দেখা গেছে যে এক সপ্তাহ খায়, খাওয়ার পরে হচ্ছে যে দেখা যায় একটু যদি ঘুম বেশি হয় তখন ছেড়ে দেয়। তখন যখন আমাদের আমাদের কাছে আসে, যখন বলে যে আপা আমি তো ড্রাগ ছেড়ে দিয়েছি, শুধুমাত্র আমি কাউন্সিলিং নিচ্ছি, আমার কিন্তু অথবা সিমটমস গুলো একটা যাচ্ছে না। ওষুধ তো খাচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে সিমটমস গুলো তো তখন সেক্ষেত্রে যাবে না, হ্যাঁ, অথবা হ্যাঁ। আপনি তো ফুল অথবা অনেক 100% সময় সেক্ষেত্রে আপনি ইফেক্টিভ সেই পাবেন না। বা অনেক সময় দেখা যায় যে 3টে ওষুধ দেওয়া হচ্ছে, নিজেরাই হয়তো একটা কমিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তো হ্যাঁ এটাই রাইট, আর কি যে এবং তখন সাইকিয়াট্রিক কিন্তু মেডিসিন। সেটা সাইকিয়াট্রিস্টের ঘাড়েই কিন্তু এসে পড়ে যে আসলে কেন ভালো হচ্ছে হ্যাঁ, না। হ্যাঁ, হ্যাঁ।
তখন ভালোভাবে So প্রপ ওটাই করলে আসলে এই হিস্ট্রি গুলোই পাওয়া যায়। সেটাই। ওকে, বলি আপু। জি। যেটা বলছিল ফাতেমা যে মেন্টাল হেলথ কেয়ার ইজ এ স্টিগমা ইন বাংলাদেশ এবং thankfully people like us who are working relentlessly to break this stigma and increase awareness for mental health care এবং মানে খুবই আসার কথা হচ্ছে যে গত 2-3 বছরে আসলে এই সিনারিওটা আসলে অনেক চেঞ্জ হয়েছে, মানুষজন বুঝতে পারছে যে ফিজিক্যাল হেলথের মতো মেন্টাল হেলথও একটা হেলথের একটা ইম্পর্টেন্ট অংশ এবং it is very much normal to seek care for mental health just like we seek care for physical health symptoms. So আমি আশা করছি যে আর মানে আমাদের সবার সহযোগিতায় এই সিনারিওটা আরো বেটার হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে যে so I left my job when I was pregnant and now I'm feeling terrified because I don't know where to start. I feel like I can have a job again. I feel like my life is all about 3 times cooking, cleaning, and changing diapers. Postpartum depression has hit me so hard, and I cry almost every day in my shower. সো যেটা আমি শুরুতেও বলেছিলাম যে অ্যান্টিনেটাল পিরিয়ডও যেটা হয় যে খুব ক্যারিয়ার নিয়ে টেনশন হয় যে আসলে বিকজ উই অল হ্যাভ সাম কাইন্ড অফ ড্রিমস এবং হঠাৎ করেই একটা পরিবর্তন আসার পরে আসলে আমরা বুঝতে পারি না যে কিভাবে নিজেদেরকে আবার ট্র্যাকে নিয়ে আসবো। সো এই আপুটা ঠিক ওইভাবেই বলেছেন যে এক বাচ্চার বয়স বলেনি, বাট এখন তিনি কিছু করছেন না এবং জানে না হাউ টু স্টার্ট হার ক্যারিয়ার এগেইন। সো মনে হয় যদি কিছু শুরু করো। কলি আপু, এটাতে আমার কাছে মনে হয় আপনি খুব সুন্দর করে মোটিভেট করতে পারেন, কারণ আমার কাছে মনে হচ্ছে এখানে কনফিডেন্সের একটা ইস্যুস চলে এসছে এবং আপনি অনেক সুন্দর করে আমাকে বুস্ট করেন। তো এই জায়গাটাতে মনে হয় যে আপনার কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আপনি যদি একটু বলেন আপু, কারণ আপনি খুব সুন্দর করে বলেন এবং আপনার কিছু কিছু কথা আমার লাইফে মানে থাকে না যে যখন একটু পিছুপা হয়ে মনে হয় যে না মানে দিস ইজ ট্রু, কলি আপু বলেছে। সো আপনি আপনার জায়গা থেকে একটু যদি বলেন আপু। আমার মনে হয় যে শুধুমাত্র প্রেগনেন্সির জন্য ক্যারিয়ার ব্রেক হয় তা না, লাইফে তো আরো অনেক ডিফিকাল্ট সিচুয়েশন আসতে পারে যে জন্য আসলে আমরা ক্যারিয়ার পজ। সো ইট ইজ একটা পজ হতেই পারে, বাট দ্যাট ডাজন্ট মিন যে আসলে আমরা শুরু করতে পারবো না। সো আমার মনে হয় যে ওনার কিছু ওয়েজ আউট বের করা উচিত, যেমন আপনি সবসময় বলেন, তুমি সবসময় বলো যে টাইম আউটটা মাঝে মাঝে জরুরি। সো এবং একটা মেয়ের জীবনে প্রত্যেকটা ফেজেস আর ইম্পর্টেন্ট। সো আমার যেটা মনে হয় যে মাদারহুড ইজ দ্য টাফেস্ট জব ইন দ্য হোল ওয়ার্ল্ড। আমরা আসলে আচ্ছা আপু বোধহয় আবার আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ 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 অবস্থা। তো আমি সেটাই বলছি যে উই ক্যান অলওয়েজ স্টার্ট, মানে যেটা বলে না যে উই ক্যান অলওয়েজ বিগিন এগেইন। সো আমার মনে হয় যে এখন তার হাজবেন্ডের সাথে তার একটা স্ট্র্যাটেজি করা উচিত যে আসলে কিভাবে উনি আবার ওনার ক্যারিয়ারের ব্যাক করতে পারে। সো এখন যেটা হয়েছে যে এখন একটা করোনা ক্রাইসিস যাচ্ছে, তো সবারই আসলে একটা পজ হয়েছে, পুরো লাইফস্টাইলে আসলে আমাদের সবার পজ হয়েছে। সো শি ইজ নট অ্যালোন। এবং আমার মনে হয় যে প্রথমে যেটা করতে হবে নিজেকে একসেপ্ট করতে হবে যে মাদারহুড অলসো নোবেল জব। হ্যাঁ, মানে একটা গ্রেট জব, এমন না যে ক্যারিয়ারটাই মানে চাকরিটাই হচ্ছে গিয়ে একমাত্র ক্যারিয়ার। তো আমার মনে হয় মাদারহুড ইজ অলসো মানে একটা ইম্পর্টেন্ট ক্যারিয়ার ইন লাইফ, বাট অফকোর্স দ্য পিপল হ্যাভ সাম ড্রিমস টু লিভ অন। সো আমার মনে হয় যে ওনার বের করা উচিত যে আগে জবটাতেই কি করে যাওয়া যায় কিনা, বা উনার এক্সপার্টিস বা উনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী হয়তো অন্য কোনো জব খুঁজতেই পারেন। আমার মনে হয় যে শি নিডস দ্য মোটিভেশন টু কাম ব্যাক। এবং যেটা হয় যে যখন আমরা আবার নতুন করে শুরু করবো অবশ্যই স্পিডটা কমে যাবে। যেমন আমরা হয়তো 2 দিন উইকেন্ডের পরে যখন রবিবারে কাজ করতে শুরু করি, আমাদের স্পিডটা কিন্তু আগের মতো হ্যাঁ। সো ইট টেকস টাইম টু গেট ব্যাক টু দ্য ট্র্যাক। সো আমার মনে হয় যে ডোন্ট ওয়ারি, whoever asked this question, don't worry। আমার মনে হয় যে ট্রাই এগেইন, বিকজ আমি আমার নিজেদের কলিগদেরকে দেখেছি যে তারা
1.5 বছর পরে বা 2 বছর পরে জয়েন করেও তারা এখন অনেক বড় বড় জায়গাতে আছে, ভালো জায়গাতে আছে। সো আমার মনে হয় যে এভরিথিং has its own time. So আমার মনে হয় যে আপনার motherhood was important for your life. So be happy about that and then try again to start your career. You can always start. So তোমরা যদি কিছু বলতে চাও। তো আপু খুব সুন্দর করে বলেছেন যে অবভিয়াসলি আমরা যে কোনো সময় স্টার্ট করতে পারি। তো আপু যে কোয়েশ্চেন করেছেন তাকে বলবো যে আপনি একটু ভেবে দেখতে পারেন যে আপনার কি কি ধরনের চিন্তা কাজ করে কোনো একটা আপনি জব স্টার্ট করবেন বা ক্যারিয়ার স্টার্ট করবেন এই সময়টাতে। হ্যাঁ, তো আমাদের কিন্তু ছোটবেলা থেকে যেটা বললাম যে 5 থেকে 7 বছর বয়সে কিন্তু আমরা চারপাশ থেকে নিজের সম্পর্কে কি ধরনের মেসেজ পাচ্ছি, সেটা নন ভার্বাল হোক আর ভার্বাল হোক, আমরা মোস্টলি কিন্তু নেগেটিভটাই শুনে বড় হই নিজের সম্পর্কে, যে আমরা পারি না, তোমার দ্বারা হবে না, তুমি ভালো মেয়ে না, তুমি লক্ষ্মী মেয়ে না, বা তুমি পারবে না। তো এই ধরনের কথাগুলো শুনতে শুনতে এমন হয় যে আমাদের কেয়ার গিভাররা ইচ্ছে করে বলেন, হয়তো তারা আমাদের ভালোর জন্য বলেন, কিন্তু অ্যাপ্রোচটার কারণে আমাদের মাথার ভিতরে কিন্তু ঢুকে যায় যে মেবি আই এম নট ইম্পর্টেন্ট, আই এম নট গুড এনাফ, আই এম নট কেপেবল। সো অনেক ধরনের চিন্তা কাজ করে। সো সেই জায়গাটাতে আমি বলবো যে আপনার এই চিন্তাগুলো কাজ করলে আপনি আপনার জীবনে ঘটে যাওয়া কোনো একটা পজিটিভ ঘটনার কথা মনে করতে পারেন, যেখানে আপনি খুব আপনি আপনার আপনার স্ট্রেংথ ছিল। এবং আমি জানি যে আমাদের প্রত্যেকের লাইফে কিছু না কিছু স্টোরি আছে যেখানে আমরা কিন্তু আমাদের সেই ইনার কোয়ালিটি গুলোকে ইউজ করে আমরা কিন্তু সেই কষ্টটাকে সার্ভাইভ করছি। ফর এক্সাম্পল আপনার মাদারহুড, এই প্রেগনেন্সি পিরিয়ড, এটাতে কিন্তু অনেক স্ট্রেংথের দরকার ছিল, অনেকভাবে নিজেকে স্টেবল রাখা ফিজিক্যালি মেন্টালি। তো এটা কিন্তু এত ইজি জব না, বাট স্টিল ইউ ডিড ইট, রাইট? সো স্টিল আপনি আপনার সন্তানের লালন পালন করছেন। সো আপনার মধ্যে অনেক কোয়ালিটিস আছে। ইম্পর্টেন্ট থিং ইজ যে আপনার ওগুলোকে বিলিভ করতে হবে যে হ্যাঁ আমার ভিতরে আছে সেই কোয়ালিটিগুলো। এবং পাশাপাশি এটা কোভিডের সিচুয়েশনটাকে আমি বলবো যে এটার ভালো দিক কিন্তু আপনি বাসায় বসে আপনার ফ্যামিলিকে সময় দিয়েও কিন্তু আপনি পার্ট টাইম জবে ঢুকতে পারেন। অনেক সময় আমরা দেখা যায় যে অনেকটা বড় লং ব্রেকের পরে খুব বড় জবে ঢুকি বা ফুল টাইম জবে ঢুকি, এটা অবভিয়াসলি পার্সন টু পার্সন ভ্যারি করে। তো তখন যেটা হয় যে লেভেল অফ স্ট্রেসটা বুঝতে হবে। তো যদি এমন হয় আপনি ছোট ছোট স্মল কিছু পার্ট টাইম জব করতে পারেন, যেখানে আপনাকে হয়তো 2 আওয়ার্স আর 4 আওয়ার্স টাইম দিতে হয়। তো এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো করতে করতে আপনি জব লাইফের সাথে ইউজ টু হবেন, পাশাপাশি আপনি বাসাতে আছেন, আপনি আপনার সন্তানকেও সময় দিতে পারবেন। তো আমার কাছে মনে হয় যে আপনি চাইলে একটু একটু করে স্টার্ট করতে পারেন, এবং কোথাও যদি আপনি ব্যর্থ হন এটা আপনাকে মানে এটা আপনাকে সাইন দিচ্ছে যে আপনি আরেকটু এক্সপ্লোর করুন। এবং অবভিয়াসলি আপনি আস্তে আস্তে আপনার মোটিভেশন, যেটা আপনার মনের ইন্টেনশনটা যদি থাকে, আপনি আপনার গোলে যেতে পারবেন। এবং ক্যারিয়ার যেটা বলে আপনি বলে যে কোনো সময় স্টার্ট করা যায়। আচ্ছা, আমার মনে হয় আমরা কিন্তু আসলে 1 ঘন্টার আমি উপরে একটু অ্যাড করতে কথা চাচ্ছি। বলছি। আমি একটু অ্যাড করতে চাচ্ছি মঞ্জুয়ের সাথে। যেহেতু ক্যারিয়ার রিলেটেড কথাই আসছে, তো বিকজ হচ্ছে আমি অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট আমি অনেকগুলো পেশেন্ট ডিল করেছি এই বিষয়গুলোতে নিয়ে। তো স্পেশালি হচ্ছে নর্মালি যখন হচ্ছে একটা মানুষ, একটা মেয়ে যখন হচ্ছে স্টুডেন্ট থাকে, দেখা যায় যে সে ক্যারিয়ার রিলেটেড যখন যায়, দেখা যায় যে একটা মেয়ে খুব ভালো স্টুডেন্ট, সে কিন্তু খুব ব্রাইট স্টুডেন্ট রেদার দেন একটা ছেলে, তখন কিন্তু তার মনের মধ্যে কিন্তু অনেক ধরনের ক্যারিয়ার রিলেটেড স্বপ্ন থাকে। কিন্তু একটা যখন রোল চেঞ্জ হয়, একটা বিয়ে হয় অথবা দেখা গেছে যে বাচ্চা হয়, তখন কিন্তু সেই জিনিসগুলোকে সে আসলে গুলিয়ে ফেলে। তো সেক্ষেত্রে হচ্ছে প্রথম কথা যে হচ্ছে আপনি আপনার প্রায়োরিটি সেট করা। প্রথমে হচ্ছে মেয়েদেরকে যখনই আমার কাছে আসে নর্মালি কাউন্সিলিং এর জন্য, আমি স্পেশালি হচ্ছে আমি কিন্তু নিজেও কিন্তু 2জন সন্তানের মা, এবং হচ্ছে আই হ্যাভ ম্যানেজড মাই ক্যারিয়ার অ্যান্ড মাই বেবি অ্যাজ এ হোল, এবং হচ্ছে এটাকে সাইমultaneously ব্যালেন্স করেছে। আই হ্যাভ ডিড মাই এমডি, completed my MD and have my second child. So আমি আমার হিস্ট্রি একটু ছোট্ট করে বলি, আই হ্যাভ অলওয়েজ প্ল্যান মাই লাইফ। তো যখনই হচ্ছে আপনি আপনার লাইফে যখন বিয়ের সিদ্ধান্তটা নিবেন, তখন একটা মেয়েকে আমি বলবো, যদি আপনি আসলে চিন্তা করেন যে আসলে আমি ভবিষ্যতে ক্যারিয়ার গড়বো, আমি ক্যারিয়ারিস্টিক হব, তো ইউ হ্যাভ টু চুজ অ্যান্ড ইউ হ্যাভ টু প্ল্যান। প্রথম চুজ করতে হবে আপনার পার্টনার, ওয়েদার সে আসলে আপনার ড্রিমের সাথে যাবে কিনা। যদি আসলে আপনার ড্রিমের সাথে যায় মানুষটা, তার সাথে আপনি কথা বলেন,
যে আসলে আপনি আপনার ভবিষ্যৎ 5 বছর কি করতে চাচ্ছেন, যে আই হ্যাভ টু কমপ্লিট মাই ডিগ্রিজ অ্যান্ড দ্যাটস আফটার আমি আমার ফার্স্ট বাচ্চাটা নিব। তো এইটা যদি আসলে আপনি প্রথম থেকে প্ল্যান করতে পারেন এবং হচ্ছে সেই অনুযায়ী আপনি আপনার পার্টনার্স এবং হচ্ছে আশেপাশে মানুষগুলোকে চুজ করতে পারেন, বিকজ দ্যাটস ইজ ইন ইয়োর হ্যান্ড। কারণ আমরা জানি এখন আমরা কিন্তু সবাই ইন্ডিপেন্ডেন্ট, শুধু ছেলেরাই কেন তাদের ড্রিমটাকে চ্যারিশ করবে, ওয়াই নট উইমেন? অথবা আমরা কিন্তু এখন হচ্ছে আমরা ফাইন্যান্সিয়ালি খুব ইন্ডিপেন্ডেন্ট, তো ওয়াই শুড কেন ও ক্যারিয়ারে ভালো করবে, আমি ক্যারিয়ারে ভালো করব না কেন? এবং হচ্ছে সে ভালো চাকরি করবে, আমি এত ভালো স্টুডেন্ট হয়ে চাকরি করব না কেন? তো সেক্ষেত্রে হচ্ছে আমি আমার ক্ষেত্রে যেটি করেছি, বিয়ের পরবর্তীতেই যেটি হয়েছে, আমার হাজবেন্ডের সাথে বসেছি এবং সেটা প্ল্যান করেছি যে আসলে আমি আমার 7 ইয়ার্স আমি কি করব। এবং আফটার যেটা এমবিবিএস আমি আই হ্যাভ ডিসাইডেড মাই ফার্স্ট বেবি, and after that I have completed my 5 years এবং আমি 5 years ডিটারমাইন্ড ছিলাম আমি আমার পড়াশোনা আমি ক্যারিয়ারকে দিব। আফটার দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড অ্যান্ড আই হ্যাভ ডিসাইডেড মাই সেকেন্ড প্রেগন্যান্সি। যেটা ক্ষেত্রে হচ্ছে একটা মেয়ে কিন্তু সর্বা, তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই প্ল্যানিংটা খুব বেশি জরুরি এবং সেক্ষেত্রে হচ্ছে আপনার পার্টনার এবং আপনার ফ্যামিলি সাপোর্টটা বেশি জরুরি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বললেন এবং মানে খুবই ইন্সপায়ারিং মনে হলো যে আসলেই তো মানে আমরা একদম চাইলে জীবন থেকে নেয়া হ্যাঁ আমরা চাইলে কিন্তু দুটোরই ব্যালেন্স এক্সাম্পল। করতে পারি। এক্স্যাক্টলি। এবং আমার কাছে মনে So, হয় কি যে আমরা ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, শুধু আমরা আর্ন করলেই কিন্তু আমরা ওমেন এম্পাওয়ারমেন্টের দিকে যাব না। আপু যেটা তার হাজবেন্ডের সাথে কথা বলেছেন, হ্যাঁ, ইটস নট যে ঝগড়াঝাটি করে বা চিৎকার করে বলতে হবে, উই ক্যান ডিসকাস, তাই না? এবং আপনার রাইট। ড্রিমের কথাগুলো এবং আপনার প্ল্যান, আপনার রাইট আছে আপনার লাইফটাকে লিভ করার, অবভিয়াসলি। সো সেই জায়গাগুলো নিয়ে কথা তো বলতে আপনার পার্টনার হবে সেই যে আসলে আপনাকে ভালোবাসবে, আপনার ড্রিমস কে ভালোবাসবে, তো সেই হবে আপনার আইডিয়াল পার্টনার আর পারফেক্ট পার্টনার ফর ইউ। সেই থ্যাংক ইউ সো মাচ আপু, খুব সুন্দর করে বললেন। জি লেডিস, এখন আমরা আসলে আমাদের টাইম ওভার হয়ে গেছে, বাট আমার কাছে আরো অনেক কোশ্চেন আছে, বাট কোশ্চেন গুলোর একটাই হচ্ছে মানে থিমটা বলি যে ফ্যামিলি, আশেপাশে যে ফ্যামিলি মেম্বার্সরা আছে, বিশেষ করে ইনলস ফ্যামিলি, তারা আসলে সবাই খুব নেগেটিভ কমেন্টস করে, যেটা আসলে তার নিউ মাদার, তার নিউ ফ্লো ডিক্রিজ করে দিয়েছে এবং যার জন্য তার বাচ্চাকে তাকে ফর্মুলা খাওয়াতে হচ্ছে, এবং ফর্মুলা খাওয়াতে যেটা হচ্ছে তাকে আবার নেগেটিভ কমেন্ট শুনতে হচ্ছে যে তোমার তো তুমি কিন্তু খাওয়াচ্ছ না, তারপর বাচ্চার শরীরের জন্য ভালো না। সো if you can understand যে কতখানি harmful বা কতখানি pressure some this kind of negative comments are for that mother. So সব জায়গাতে আমরা দেখছি যে একটি জিনিস তোমরা বারবার বলছো বা আপনারা বলছে যে ফ্যামিলি সাপোর্ট এবং পার্টনার সাপোর্ট আর ভেরি ক্রুশিয়াল। সো এখন কনসিডারিং দ্য বাংলাদেশ কনটেক্সট এন্ড সিচুয়েশন, এবং যেখানে আসলে মেন্টাল হেলথকে বেশি করা হয় না, মানে অ্যাকনোলেজ করা হয় না, এবং অনেক সুপারস্টিশনস আছে পুরা ফ্যামিলিতে যে আমাদের সময় এসব ছিল না, বা আমরা তো অনেকগুলো বাচ্চা পালন করেছি, আমাদের সময় এত কিছু ছিল না মেন্টাল হেলথ। সো এই যে একটা নারী হিসেবে আমরা কিভাবে এই জায়গাটা থেকে ইন্টারভেন করতে পারি, আমার পার্টনার কিভাবে বুঝতে পারি, বা আমার ইনলসকে কিভাবে বুঝতে পারি, বা আমার আশেপাশে মানুষজন কিভাবে বুঝতে পারি? তো তোমাদের যদি কোনো লাস্ট টিপস থাকে ফার্স্ট মঞ্জুর কাছে যাবো, তারপর ফাতেমার কাছে যাবো। এবং ওকে, না আমার মনে হয় ফাতেমা আপু আগে বলুক, তারপরে আমি যদি কিছু প্রয়োজন হয় আমি ছোট করে অল্প একটু বলবো, বিকজ হচ্ছে যেহেতু মাদার রিলেটেডই রয়েছে, তো অনেক সময় দেখা যাচ্ছে যে প্রেগন্যান্সিতে যখন হচ্ছে একটি মা বাচ্চাটি হয়, তখন ইনিশিয়ালি দেখা গেছে অনেক বাচ্চারা যারা সিজারে হয় স্পেশালি, তাদের ক্ষেত্রে কিন্তু বুকের দুধ পাওয়াটা কিন্তু একটু দেরি হয়, অথবা দেখা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে হচ্ছে কিছু সার্জিক্যাল কমপ্লিকেশনস হয়, অনেক সময় দেখা গেছে যে ব্রেস্ট মিল্ক ইনিশিয়েট হতে একটু দেরি হয়। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মারা তখন ফর্মুলা মিল্কের উপরেই আসে, তখন সেরকম ফ্লোটা কিন্তু পাওয়া যায় না। তো সেক্ষেত্রে হচ্ছে আসলে আপনার মানে ডেলিভারিটা কিভাবে হয়েছে এই জিনিসটা আসলে জানা দরকার, অথবা হচ্ছে আসলে আপনি ফর্মুলা মিল্কটা কেন খাওয়াচ্ছেন সেটাও কিন্তু আমাদের জানা দরকার। কিন্তু যেটা হচ্ছে আমি যেটা অ্যাজ এ ডক্টর হিসাবে আমি কিন্তু ভাইস ভার্সাই কিন্তু পেয়েছি। যেমন হচ্ছে একটা মা কিন্তু নর্মালি জানি যে প্রত্যেকটা মাদেরকে কিন্তু আল্লাহ অথবা গড প্রদত্ত কিন্তু এমন ইয়ে দিয়ে দিয়েছে যে একটা বেবিকে কিন্তু সে যথেষ্ট পরিমাণ কিন্তু দুধ খাওয়াতে পারে, কিন্তু হচ্ছে আজকালকার
আমাদের যে ওয়ার্কিং উইমেনরা থাকে আমরা কিন্তু অধৈর্য, আমাদের কিন্তু আসলে ধৈর্যটাও কিন্তু খুব কম। যেমন হচ্ছে মিল্ক আসছে না, দ্যাট মিনস হচ্ছে কিন্তু আমি আমার বাচ্চাকে আর খাওয়াচ্ছি না, ঠিক আছে ঠিক আছে আমি ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছি। তো স্পেশালি যেটা হচ্ছে আমাদের ইনলজরা যারা তারা কিন্তু আসলে এটা সিজারটাও দেখেননি সেভাবে করে, অথবা সেভাবে করে আসলে ফর্মুলা মিল্ক খাওয়াতে হয়, অথবা এত টাকা দিয়ে আসলে ফর্মুলা মিল্কটা কেনার পক্ষে যেই লজিকটা পাচ্ছে তারা সেটা লজিকটা পাচ্ছে না। তো দুই পক্ষের থেকে যদি আসলে আমরা চিন্তা করি, দুই পক্ষেরই কিন্তু আসলে লজিক রয়েছে। তো মায়ের লজিক হচ্ছে যে এটা খুব ইজি কুইক, এবং হচ্ছে আসলে যারা ওয়ার্কিং মাদার যাদের 4 মাস পরে অনেকে দেখা যায় যে ম্যাটারনিটি লিভও পায় না প্রপারলি, তো সেক্ষেত্রে হচ্ছে তাদেরকে কিন্তু আসলে ফর্মুলা মিল্কের উপরেই কিন্তু অনেক সময় ডিপেন্ড করতে হয়, বোথকে কম্বাইন করে খাওয়ায়। তো সেক্ষেত্রে হচ্ছে তাদের ক্ষেত্রে আমি বলবো, তো যদি আসলে আপনার মিল্কের সাপ্লিমেন্টেশন হিসেবে আপনি ফর্মুলা মিল্ক দিচ্ছেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার ইনলস কে আপনি বসুন, প্রথমে কথা হচ্ছে সমঝোতা, যে দুজন বসুন এবং প্রথমে হচ্ছে এল্ডারলি কে একটু সম্মান অথবা রেসপেক্ট দেওয়ার চেষ্টা করুন, যেটা আসলে আপনার ইনলস কিন্তু চায়। কারণ আমরা যখন দেখি যে আমরা কিন্তু সবাই খুব উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, কিন্তু আমরা আসলে কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্টের নামে কিন্তু আমরা কিন্তু এখন এল্ডারলিদেরকে কিন্তু খুব রেসপেক্ট কমই দিচ্ছি যদি আমরা ভালো করে চিন্তা করি। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার ইনলস কি বলতে চাচ্ছে সেই বিষয়টাকে কিন্তু একটু দেখুন, একটু বসুন, অথবা সে যদি আসলে খুব বেশি ইলজিক্যাল কথাগুলো বলছে সেগুলো একটু পয়েন্ট আউট করুন, সেটাকে রিপিটেডলি আপনি অ্যান্সার না দিয়ে সেই জিনিসটা আসলে চিন্তা করার চেষ্টা করুন কেন উনি এই কথাটা বলেছে, এবং আপনার যে যুক্তিটি যে আসলে আপনি কেন এটি খাওয়াচ্ছেন, কি কারণে আসছে না, অথবা আপনার ফিজিক্যাল কন্ডিশন, অথবা আপনার ওয়ার্ক স্ট্রেস, অথবা এটা খেলে আসলে আপনি কি বেনিফিট হচ্ছে সেই জিনিসটাকে আপনি বোঝাতে চেষ্টা করুন। তো সেক্ষেত্রে হচ্ছে কমিউনিকেশনটা খুব বেশি জরুরি, আর আন্ডারস্ট্যান্ডিং, ট্রাস্ট এবং হচ্ছে লাভ, এটার উপর আসলে আর কোনো কিছু নেই। আমি আর মনজিয়া আপাকে বলবো এড করার জন্য। না আপু, আপনি বলছিলেন আসলে মানে ফার্স্টে ট্রাই করা সেটা খুব ইম্পর্টেন্ট। যে মানে একটা জিনিস হচ্ছে যে সব সময় হয়তো পসিবল হয় না, মানে আম, এটা আমাদের বাংলাদেশি কালচারে যদিও এখন অনেক চেঞ্জ এসছে, ছেলের বউকে আমরা এখন দেখি যে অনেক বেশি রেসপেক্ট করা হয়, ভালোবাসা হয়, এবং হাজবেন্ডদেরও সাপোর্টের জায়গাটা এসছে। তবে এটা হয়তো অনেক ফ্যামিলিতে এখনো মিসিং। সো আমি বলবো যে অবভিয়াসলি আপু যেটা বলেন যে আপনি ট্রাই করে দেখুন আপনার কথাগুলো। অনেক সময় যেটা যে এখনকার স্ট্রেস বা এখনকার লাইফস্টাইল, এখনকার ইভেন মাদার চাইল্ড রিলেশনশিপ, প্রেগনেন্সি, সবকিছুতেই কিন্তু চেঞ্জ এসছে। আগে যে নর্মাল ডেলিভারি গুলো হতো এখন কিন্তু সি সেকশনই মোস্টলি হয়। সো সবকিছুতে প্যাটার্নে কিন্তু চেঞ্জ এসেছে, যেগুলো সম্পর্কে হয়তো সিনিয়র যারা আছেন বা ফ্যামিলি মেম্বাররা অনেকেই হয়তো অতটা এডুকেটেড নন। মানে বিকজ যেটা হয় যে আমরা এখন ডিজিটাল এরাতে অনেক বেশি এক্সপোজড, আমাদের সিনিয়র সিটিজেনরা কিন্তু তারা নয়। সো সেই জায়গাটাতে তাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করতে পারেন। কিন্তু তারপরেও যদি তারা বলে আপনি হয়তো আপনার অনুভূতিগুলো এক্সপ্রেস করতে পারেন যে মা আপনি যখন এইভাবে বলেন তখন আমার খুব কষ্ট হয়, বা আপনি যখন এই ধরনের ইস্যুসগুলো বলেন তখন আমার আসলে ভালো লাগে না। হ্যাঁ, তো এভাবে বলতে পারেন আপনার অনুভূতিগুলো। আমরা অনেক সময় থাকে যে ব্লেম দেই, আপনি কেন এটা বললেন, আপনি কেন এটা করলেন, তখন আসলে সম্পর্কগুলো আহ মানে নষ্ট আসলে হতে থাকে। মনজে তো আমি সেই একটু জায়গাটা অ্যাড করতে চাই। তো সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ হচ্ছে হ্যাঁ আসলে ইনলজ এর ব্যাপারে যেটা হয় যে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই ইনলজ কে মনে করতে হবে আপনার বউটি আপনার মেয়ে, এবং আপনার বউকে exactly. মনে করতে হবে আপনার ইনল মানে হচ্ছে আপনার মা। দ্যাট মিনস আপনার মা যখন আপনাকে বকা দেয় আপনি নিশ্চয়ই এইভাবে করে রিয়েক্ট করেন না, অথবা আপনার মেয়ে যখন আপনাকে এইভাবে করে কিছু বলে আপনি কিন্তু ওভাবে রিয়েক্ট করেন না। তো সেক্ষেত্রে হচ্ছে যে এই জিনিসটা যদি আসলে মানে আমরা যদি ইনলজ এর ক্ষেত্রে অথবা আমাদের নিজেদের ক্ষেত্রে যদি করতে পারি আসলে সব ধরনের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। এক্স্যাক্টলি আপু, এবং সব রিলেশনশিপেই সহমর্মিতাটা খুব ইম্পর্টেন্ট, যেটাকে আমরা এমপ্যাথেটিক আন্ডারস্ট্যান্ডিং বলি। ওনার জায়গা থেকে আপনার বোঝা, এবং আপনার ফ্যামিলি, আপনার ইনলসরাও যদি আপনার জায়গাটা থেকে বুঝে, বিকজ আপনিও আপনার সন্তানের জন্য খারাপ কিছু চাচ্ছেন না, তারাও চাচ্ছেন না। সো সেই জায়গায় শেয়ার করা। আর আমরা যেটা সাইকোলজিতে বলি যে নেগেটিভ বা কথাগুলোকে ফেলে দেয়া, আমরা অনেক সময় নিয়ে বসে থাকি এটা আমাকে কেন বললো। তো ওই জায়গাটাতে হচ্ছে যে মানুষের মানে যে যার মতো করে বলবে, সেইটার মানেই না যে আপনাকে যেটা মিন বলা হয়েছে আপনি সেটা। সো আপনি যতক্ষণ নিজের প্রতি বিলিফ রাখবেন, নিজের প্রতি আস্থা রাখবেন, তখন কিন্তু এই কথাগুলো ততটা কষ্ট দেবে না। তবে অবশ্যই আমি বলবো যে ইনলসদের খুব গুরুত্বপূর্ণ একটা রোল আছে। একটা মেয়ে যখন তার সবকিছু ছেড়ে তার আপনাদের বাসায় আসে, তাকে তার মতো করে তার
একটু অ্যাডজাস্ট করতে দেয়া, ঠিক তেমনি সন্তান হলেও তাকে তার মতো করে তার মাতৃত্বের স্বাদটাকে নিতে আমরা যদি সবাই হেল্প করি, তাহলে কিন্তু একটা সন্তান, একটা বাবা, একটা মা, একটা ফ্যামিলি খুব সুন্দরভাবে আসলে বাঁচতে পারে। শিকলি আপু, আপনার লাস্ট নোট আপনিও যদি শেয়ার করেন। আজকে আমরা আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বললাম, বাট আনফরচুনেটলি দেয়ার ওয়াজ এ ট্রাবল অফ ইন্টারনেট, বিকজ এখন কিছু করার নেই, করোনাকালীন সময়ে ডিজিটাল টেকনোলজি এটাই একটা ইন্টারাপশন। সো আমাদের কাছে আরো অনেক কোয়েশ্চেন ছিল, বাট টাইমের অভাবে করতে পারলাম না। বাট আমাদেরকে সবসময় আপনারা রিচ করতে পারবেন। উই আর অলওয়েজ অ্যাভেলেবল ইন WSIF বা মায়া, ইভেন ফাতেমা নিজের চেম্বারও আছে। সো আপনাদের এরপরে যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমাদেরকে জাস্ট ইনবক্স করবেন বা আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, বিকজ মাদারহুড মেন্টাল হেলথ এমন একটি বিষয় যে আসলে যদি কথা বলতে শুরু করি কথা বলতেই মানে পারা যায় না। বিকজ আমরা কিন্তু এই যে মায়েদের মানসিক স্বাস্থ্য সাথে কিভাবে বাচ্চার মানসিক স্বাস্থ্য জড়িত সেটা নিয়ে আসলে আমরা আলাপ করারই সুযোগ পাইনি আমরা। সো হয়তো কোনো একটা সেশনে আমরা প্যারেন্টিং এর উপরে করতে পারি, হতে পারে। এক্স্যাক্টলি, বাট আমার খুব ভালো লাগছে যে আজকে আমরা তিনজন একসাথে একটা লাইভ করলাম, যদিও মনের মতো হয় নাই বিকজ অফ দ্য ইন্টারনেট প্রবলেমস, বাট inshallah there will be like even better sessions. So thank you so much who have watched our live today, and আমরা ভিডিওটা শেয়ার করে রাখবো, এবং যদি এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে এবং যদি মনে হয় যে আপনাদের কোনো কেয়ার দরকার, প্লিজ রিচ টু আস, রিচ টু মুনজার, রিচ টু ফাতেমা, রিচ টু আস. We are always there to help you, so don't ignore your mental health. This is because the slogan is there is no health without mental health. So take care of our mental health and take care of your child and take care of your family, and stay safe. Thank you, Mozi, and thank you, Maria, for giving us time. Thank you so much for having us. Thank you so much. Thank you so much. Bye. Take care. Bye bye. Bye.